হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার अगेन। তো আজকে আপনাদের ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে নদী চ্যাপ্টার। আজকে থেকে নদী চ্যাপ্টার শুরু হলো, ঠিক আছে? তো নদী চ্যাপ্টার 2-3টা চ্যাপ্টার হবে। তো এখন পড়বো কি 2-3টা নদী সম্বন্ধে। এমনি মানচিত্র আঁকিয়েছি, যেটা এগুলো সব প্রায়দ্বীপীয় অঞ্চল। এটা বিন্ধ্যাচল, এখানেও আপনার ছোটনাগপুরের অংশবিশেষ গ্যাপ যেটা তৈরি হয়েছিল আগে বুঝিয়েছি। যাই হোক, এগুলো মানচিত্র রুচিকর করার জন্য করেছি, যেন দেখতে ভালো লাগে তার জন্য। তো মেন হবে কি এই সব নদী দিয়ে, এই সব নদীর আলোচনা, ঠিক আছে? তো ভারতের নদীকে দুই ভাগে ভাগ করা হয়। ভারতের নদীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমালয়ের নদী, ভালো করে শুনবেন। একটা হচ্ছে হিমালয়ের নদী আর একটা হচ্ছে প্রায়দ্বীপীয় নদী। একটা হিমালয়ের নদী, এগুলো হিমালয়ের নদী। আজকে হিমালয়ের নদী সম্বন্ধে আলোচনা করবো, ওকে? হিমালয়ের নদী আর একটা হচ্ছে প্রায়দ্বীপীয় নদী। তো প্রায়দ্বীপীয় নদী অনেক আছে, ওটা এর পরের চ্যাপ্টার হবে, ওকে? তাহলে একটা হচ্ছে হিমালয়ের নদী। ভারতের নদীকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হিমালয়ের নদী, এইসব হিমালয়ের উত্তরের, আর একটা প্রায়দ্বীপীয় নদী। প্রায়দ্বীপীয় নদী দক্ষিণের দিকে, ওকে? দুই ভাগে ভাগ করা হয়। তাহলে হিমালয়ের নদী এবং প্রায়দ্বীপীয় নদী। হিমালয়ের নদীকে আবার কি করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। হিমালয়ের নদীকে আবার কি করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো এই তিন ভাগের নদী কি কি? হিমালয়ে আগে তিনটি নদী প্রবাহিত হতো। হিমালয়ে মানে হিমালয় উৎপন্ন হওয়ার আগে, হিমালয় সৃষ্টি হওয়ার আগে তিনটা নদী বইতো, প্রবাহিত হতো। হিমালয়ের সৃষ্টি হওয়ার আগে মানে হিমালয় তখন হয়নি, যখন তেথিস সাগর ছিল তখন ওই তিনটা নদী প্রবাহিত হতো, ওই তেথিস সাগরে গিয়ে পড়তো। তো ওই তেথিস সাগর তো বলেছি, তেথিস সাগর বলতে ভূসন্নতি, যাকে বলা হয় ভূসন্নতি। তো তেথিস সাগরে যে তিনটা নদী পড়তো, সেই তিনটা নদীর নাম হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এই যে একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এটা একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, হিমালয়ের আগে থেকে প্রবাহিত হয়, রাইট? তেথিস সাগরে গিয়ে পড়তো। তারপরে একটা হচ্ছে স্যাটেলাইট নদী, এই যে স্যাটেলাইট নদী, এটাও হিমালয়ের আগে পড়তো, হিমালয়ের পূর্ববর্তী নদী বলা হয় একে, স্যাটেলাইট নদী। আর একটা হচ্ছে সিন্ধু নদী, যেটা পাকিস্তানে প্রবেশ করেছে, এটা হচ্ছে সিন্ধু নদী, ওকে? তাহলে এই তিনটা ঘেরে দিচ্ছি আমি। এই তিনটা হচ্ছে আপনার, এই তিনটাকে কি বলা হয়? পূর্ববর্তী নদী। তাহলে এই তিনটা নদীকে কি বলা হয়? পূর্ববর্তী নদী। যদি বলে হিমালয় সৃষ্টি হওয়ার আগে পূর্ববর্তী একটি নদীর নাম বলুন, বা তিনটা নদীর নাম বলুন, অপশন দিয়ে দিল যে সিন্ধু, অপশন দিয়ে দিল যে কাবেরী, গঙ্গা, দামোদর এবং স্যাটেলাইট। তাহলে যদি বলে একটা পূর্ববর্তী নদীর নাম বলুন, তাহলে কোনটা করবেন? স্যাটেলাইট। তাহলে ভালোভাবে মনে রেখে নেন, হিমালয় উৎপন্ন হওয়ার আগে, হিমালয় সৃষ্টি হওয়ার আগে তিনটা নদী প্রবাহিত হতো, যেগুলো তেথিস সাগরে গিয়ে পড়তো। তেথিস সাগর তো বুঝিয়েছি, আগের চ্যাপ্টার দেখে নেবেন, যারা দেখেননি দেখে নেবেন, যাকে বলা হয় বাংলায় ভূসন্নতি, ঠিক আছে? তো তেথিস সাগরে কি কি পড়তো? স্যাটেলাইট নদী, ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী। একে বলা হয় কি? সিন্ধুতন্ত্র নদী বা নদীতন্ত্র, সিন্ধু নদীতন্ত্র, স্যাটেলাইট নদীতন্ত্র, ব্রহ্মপুত্র নদীতন্ত্র। তো এই তিনটা নদী কি, এই তিনটা নদীকে বলা হয় পূর্ববর্তী নদী, মানে হিমালয়ের পূর্বের নদী, হিমালয় উৎপন্ন হওয়ার আগের নদী, ওকে? তো বোঝা গেল কি কি? তিনটা নদী, স্যাটেলাইট নদী, ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী। কমপ্লিট? এতগুলো বলতে পারলাম, এগুলোকে কি বলা হয়? পূর্ববর্তী নদী, রাইট? তো এবার দেখুন, যেমন ব্রহ্মপুত্র নদী এখান থেকে প্রবেশ করেছে, কোথা থেকে? ব্রহ্মপুত্র নদী কোথা থেকে প্রবেশ করেছে? মানস সরোবর লেক থেকে প্রবেশ করেছে। মানস সরোবর লেক থেকে উৎপন্ন হয়ে কোথায় গেছে? ব্রহ্মপুত্র নদী। মানস সরোবর লেক থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদী এখানে একটা গার্জ সৃষ্টি করেছে। গার্জ মানে ক্যানিয়ন যাকে বলা হয়। ক্যানিয়ন গার্জ থেকেও মানে হয়, গভীর হয়, একে ক্যানিয়নও বলা হয়, বা আই আকার, ইংলিশের আই আকার নাই, আই আকারের গার্জও বলা হয় বা ক্যানিয়ন বলা হয়। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা হিমালয়, রাইট? তারপরে নদী এখান থেকে বইছে, দিয়ে এইরকম করে এবার দক্ষিণে যাবে, ঠিক আছে? দিয়ে এই দিক থেকে আবার হিমালয় করুন, এই দিক থেকে চলে আসলো, রাইট? তো এটা আই আকার লাগছে না? আই আকারের
আয় আকারের একে গার্জ বলা হয় বা ক্যানিয়ন বলা হয়। দিয়ে এখানে কি হয়, জল জমে নিচের দিকে প্রবাহিত হতে থাকে, রাইট, নিচের দিকে প্রবাহিত হতে থাকে। ওকে, তো একে বলা হয় গার্জ। এই যে গার্জ, তাহলে একে কোন গার্জ বলা হয়? একে বলা হয় দিহাং গার্জ, রাইট। যদি বলে পূর্বের অরুণাচল প্রদেশের উপর, তিব্বতের নিচে অরুণাচল প্রদেশের উপর কোন গার্জ আছে, কোন গার্জের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় এবং বে অফ বেঙ্গল পড়ে, মানে বে অফ বেঙ্গল বলতে বঙ্গোপসাগরে পড়ে, তাহলে দিহাং গার্জের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী বে অফ বেঙ্গলে পড়ে। কোন গার্জের মাধ্যমে? দিহাং গার্জের মাধ্যমে। তাহলে একে কি বলবো? দিহাং গার্জ। ওকে, একে কি বলবো? দিহাং গার্জ। পারলে নোট ডাউন করতে পারেন, না হলে শুনে নেবেন। তাহলে একে কি বলবো? পূর্ববর্তীতে যেটা ব্রহ্মপুত্র নদী কোন গার্জের মাধ্যমে বয়ে চলে, তাহলে দিহাং গার্জের মাধ্যমে বয়ে চলে। কমপ্লিট। এবার এই দিকে দেখুন, উত্তরে সিন্ধু নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী দেখুন, সিন্ধু নদী হয়েছে এখান থেকে, এই যে সিন্ধু নদী হয়েছে রাকাসতাল থেকে, রাইট। সরি, সিন্ধু নদী হয়েছে চেমাডুং, একটু নাম কঠিন, চেমামুংডুং, ওকে, চেমামুংডুং গ্লাসিয়ার থেকে। সব এগুলো গ্লাসিয়ার, মানসরোবর গ্লাসিয়ার, তারপরে রাকাসতাল গ্লাসিয়ার। তাহলে চেমামুংডুং থেকে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে। এই যে এর চিহ্ন দেখুন, চেমামুংডুং থেকে সিন্ধু নদী এখান থেকে উৎপন্ন হয়ে, এটা কি এর আগে কি আছে? লাদাখ, রাইট। তাহলে জাসকার এবং লাদাখের মিডিলে এটা হচ্ছে ট্রান্স হিমালয়, রাইট। ট্রান্স হিমালয় মানে এটাও পূর্ব, আগে সৃষ্টি হয়েছে, হিমালয়ের আগে। প্রথমে ট্রান্স হিমালয়, তারপরে গ্রেট হিমালয়, এগুলো হচ্ছে নবীন, আর ট্রান্স হিমালয় আগে হয়েছিল, রাইট। তো আমি হিমালয় যাচ্ছি না, হিমালয় পড়িয়েছি। তো সিন্ধু নদী কোথায় প্রবেশ, কিভাবে, কার মাধ্যমে প্রবেশ হয়েছে? সিন্ধু নদী চেমামুংডুং গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়ে এইভাবে সোজা গিয়ে, এই যে ফুটকিটা না, এই বিন্দুটা, লাল বিন্দু, এটা হচ্ছে লে, লাদাখের রাজধানী লে। এটা হচ্ছে লাদাখের রাজধানী লে। ওকে, করে দিলাম আমি, লাদাখের রাজধানী লে। তো মানে জাসকার, তারপরে লাদাখ। তো জাসকার এবং এই লাদাখের মিডিল দিয়ে কি নদী গিয়েছে? সিন্ধু নদী গিয়েছে, রাইট। এখান দিয়ে সিন্ধু নদী গিয়েছে। সিন্ধু নদী কাকে টাচ করে গেছে? সিন্ধু নদীর পাশে যদি বলে যে লাদাখ এবং জাসকারের মিডিলে কোন নদী প্রবাহিত হয়েছে, তাহলে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, রাইট, সিন্ধু নদী। তাহলে এর মিডিল হয়ে জাসকার এবং লাদাখের মিডিলে, লাদাখ এবং জাসকারের মিডিল দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়ে এই যে এখানে দেখুন, প্রবাহিত হয়ে উঁচু হয়ে উত্তরের দিক দিয়ে এখানে গিলগিট নামেও একটা জায়গা আছে, গিলগিট নাম কি? এই যে গিলগিট দিয়ে দিলাম, গিলগিট গার্জ। তাহলে একে কি বলে? গিলগিট গার্জ। তো সিন্ধু নদী এখান দিয়ে উৎপন্ন হয়ে এই গার্জের মাধ্যমে এইভাবে চলে এসেছে দিয়ে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, রাইট, অ্যারাবিয়ান সিয়ে পড়েছে। তো এটাও আমি পরে বুঝাচ্ছি। এই যে এখানেও একটা আছে, এটা হচ্ছে মিথানপুরা। তো এগুলো আমি পরে বুঝাচ্ছি। তো সিন্ধু নদী কোন গার্জ দিয়ে প্রবাহিত হয়েছে? গিলগিট গার্জ বা গিলগিট ক্যানিয়ন। যদি বলে যে সিন্ধু নদী কোন গার্জের মাধ্যমে প্রবাহিত হয়েছে, কোন গার্জের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে গিলগিট গার্জের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে। আন্ডারস্টুড? কোন গার্জ? গিলগিট গার্জ, মনে থাকবে। তাহলে উত্তরে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে গিলগিট গার্জের মাধ্যমে, আর পূর্বে প্রবাহিত হয়েছে কি? ব্রহ্মপুত্র নদী। সিন্ধু তো হয়েছে গিলগিট গার্জের মাধ্যমে, আর ব্রহ্মপুত্র হয়েছে দিহাং গার্জের মাধ্যমে। ওকে, ব্রহ্মপুত্র পড়েছে বে অফ বেঙ্গলে, মানে বঙ্গোপসাগরে, এবং সিন্ধু নদী গিলগিট গার্জের মাধ্যমে পড়েছে কোথায়? অ্যারাবিয়ান সিয়ে। ঠিক আছে, তো এগুলো তো আগে পড়িয়েছি, ওই জন্য লিখিনি আমি অ্যারাবিয়ান, বে অফ বেঙ্গল, এগুলো আশা করি জেনে গেছেন। আর গার্জ কাকে বলে? একে বলা হয় গার্জ। এইরকমও হয়, আয় আকার কৃতির, আয় আকার, ইংলিশের আয় আকার, একে বলা হয় গার্জ। ওকে, তারা এটা মিটিয়ে দিই আমি। তাহলে একে বলা হয় গার্জ, আয় আকার কৃতির
একে বলা হয় গার্জ। যেহেতু এখান থেকে ডাইরেক্ট তীব্রভাবে প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, হিমালয়কে কেটে দিচ্ছে, ওরা কেটে দিয়ে ডাইরেক্ট পড়ছে সোজা। আর ক্যানিয়ন যেটা হয় সেটা মরুভূমিতে হয়, সেটা আরো গভীর হয়, ঠিক আছে? তো মরুভূমি চ্যাপ্টার ওটা বুঝিয়ে দেবো, ওকে? তো একে বলা হয় গার্জ। কমপ্লিট। এবার দেখুন, তো গিলগিটের পাশে দেখবেন আরেকটা গার্জ হয়েছে এইভাবে, ঠিক আছে? গিলগিটের এখানে এই গার্জ, আমি গিলগিট বলেছিলাম, গিলগিট একটা জায়গা, ঠিক আছে? এটা তো ভারতেই আছে। তো গার্জটা সৃষ্টি হয়েছে কোথাও, ভারত থেকে উঁচুতে। একটু আমার ভুল হয়ে গেছে এটা, তার জন্য সরি। এটা হবে কি শিবকিলা গার্জ, ওকে? শিবকিলা গার্জ, রাইট? শিবকিলা গার্জ। গিলগিট তো এই জায়গার নাম, রাইট? গিলগিট হচ্ছে এটা। তো এখান থেকে তো নদী এখান থেকে গেল, তাই না? এটা তো টাচ করছে না, তো গিলগিটের সাইড দিয়ে টাচ হয়ে এই গার্জের মাধ্যমে গেছে। তো এই গার্জকে কি বলা হয়? শিবকিলা গার্জ। যদি নোট ডাউন করে থাকেন তাহলে শিবকিলা করে দেন, গিলগিট না, শিবকিলা। গিলগিটের পাশে এটা লিখে দেন, গিলগিটের পাশে আছে শিবকিলা গার্জ। তাহলে সিন্ধু নদী কোন গার্জের মাধ্যমে প্রবাহিত হয়েছে? শিবকিলা গার্জের মাধ্যমে, ওকে? কমপ্লিট। সিন্ধু নদী প্রবাহিত হয়েছে শিবকিলা গার্জের মাধ্যমে, ওকে? কার পাশে? গিলগিট নামক স্থানের পাশে। কোথায় আছে গিলগিট? লাদাখের পাশে, ওকে? আর সিন্ধু নদীর পাশে লাদাখ আর জাস্কার, লাদাখ আর জাস্কার যে আছে, সিন্ধু নদীর পাশে কাকে টাচ করেনি, কিন্তু তার পাশে কোন রাজধানী আছে যদি বলে, তাহলে লাদাখের রাজধানী লে আছে। সিন্ধু নদীর পাশে লে আছে লাদাখের রাজধানী, ওকে? তাহলে লাদাখের রাজধানীর নাম কি? লে, যেটা বর্তমানে ইউনিয়ন টেরিটরি হয়েছে। আর জম্মু কাশ্মীর যেটা বর্তমানে ইউনিয়ন টেরিটরি, মানে ইউটি হয়েছে, ইউনিয়ন টেরিটরি। লাদাখ ইউনিয়ন টেরিটরি হয়েছে, আর জম্মু কাশ্মীর, এই যে এবং কাশ্মীর, জম্মু কাশ্মীরও ইউনিয়ন টেরিটরি হয়েছে, ওকে? তো এগুলো আশা করি আগের ভিডিওতে করা আছে, কমপ্লিট করা আছে। আমাদের স্টেট কটা? 28টা স্টেট, আর ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টা, ওকে? কমপ্লিট। যাই হোক, তাহলে এটা লাদাখ হচ্ছে ইউনিয়ন টেরিটরি, আর জম্মু কাশ্মীর হচ্ছে ইউনিয়ন টেরিটরি, আর লাদাখের রাজধানী হচ্ছে লে, যেটা সিন্ধু নদীর পাশে আছে, ওকে? আর কোন গার্জের মাধ্যমে সিন্ধু নদী অ্যারেবেন সিয়ে পড়েছে? শিবকিলা গার্জের মাধ্যমে। এই জন্য বারবার বলছি, সামনে এসএসসি পরীক্ষা আছে, ভালোভাবে কানে ঢুকিয়ে নেন, একদম ভুলবেন না কোনোদিন, বই পড়ে মুখস্থ থাকবে না, ওকে? এই সবই আসবে এসএসসিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? তো এবার দেখুন, স্যাটেলাইট নদী, স্যাটেলাইট নদীটা কোথায় আছে, বা শিবকিলা গাছটা কোথায় আছে? শিবকিলা গাছ আছে আপনার জম্মু কাশ্মীরে। শিবকিলা গাছ তো বুঝতে পারছেন কোথায় আছে, জম্মু কাশ্মীরে। যদি বলে শিবকিলা গাছ কোথায় আছে? জম্মু কাশ্মীরে। গিলগিট কোথায় আছে? জম্মু কাশ্মীরে, ওকে? গিলগিটের পাশে যে শিবকিলা গাছ আছে কোথায় আছে? জম্মু কাশ্মীরে, ওকে? এবার যদি বলে দিহাং গাছ কোথায় আছে, তাহলে দিহাং গাছ আছে আপনার অরুণাচল প্রদেশে। দিহাং গাছ কোথায় আছে? অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে, ওকে? দিহাং গার্জ অরুণাচল প্রদেশে আছে, এটা তো বলতে হবে না, অনেকবার এর আগে করেছি। তাহলে দিহাং গার্জ আছে অরুণাচল প্রদেশে, ওকে? যেটাতে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে, রাইট? তারপরে দেখুন স্যাটেলাইট নদী কোথায় আছে? স্যাটেলাইট যেটা, স্যাটেলাইট নদী তন্ত্র কোথায় আছে? এটা হিমাচল প্রদেশে আছে, এই যে হিমাচল প্রদেশে, রাইট? এখান থেকে প্রবাহিত হয়েছে স্যাটেলাইট নদী। এটা তো গঙ্গা চলে গেছে, স্যাটেলাইট নদী এইভাবে হয়েছে, রাইট? এইভাবে। তো স্যাটেলাইট নদী হিমাচল থেকে প্রবাহিত হয়েছে, স্যাটেলাইট নদী হিমাচল থেকে প্রবাহিত হয়ে এইভাবে পাকিস্তানে চলে গেছে, রাইট? তো তো এই তিনটি নদী অন্তর্রাষ্ট্রীয় নদী, ঠিক আছে? এই যে পূর্ববর্তী নদী বললাম না, এই তিনটি নদী হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় নদী, ইন্টারন্যাশনাল নদী। যদি বলে ভারতের বাইরে তিনটি অন্তর্রাষ্ট্রীয় নদীর নাম বলুন, তাহলে কি কি? একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, একটা হচ্ছে আপনার সিন্ধু নদী, একটা হচ্ছে সিন্ধু নদী, এই যে সিন্ধু নদী, একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর একটা হচ্ছে স্যাটেলাইট নদী, ওকে? স্যাটেলাইট নদী, রাইট? এবার যদি বলে সিন্ধু রিভার, মানে সিন্ধু নদী কোন কোন দেশের মধ্য দিয়ে যায়? সিন্ধু নদী কোন কোন দেশের মধ্য দিয়ে যায়? তাহলে সিন্ধু নদী নোট ডাউন করতে পারেন, আমি লিখে দিচ্ছি। সিন্ধু রিভার 1 নম্বর চায়না হয়ে যায়, চায়না। 2 নম্বর
ইন্ডিয়া, ইন্ডিয়া 3 নম্বর চায়না, ইন্ডিয়া, আর 3 নম্বর পাকিস্তান, পাকিস্তান। তাহলে সিন্ধু নদী ইন্টারন্যাশনাল নদী, মানে অন্তরাষ্ট্রীয় নদী। তাহলে সিন্ধু নদী কোন কোন দেশ দিয়ে যায়? সিন্ধু নদী প্রবাহিত হয় কোন কোন দেশ দিয়ে? একটা চায়না দিয়ে, চীন দিয়ে, একটা ইন্ডিয়া দিয়ে, আর একটা পাকিস্তান হয়ে, রাইট? সিন্ধু নদী। ওকে, এবার যদি বলে স্যাটেলাইট নদী, এই যে স্যাটেলাইট নদী কোন কোন দেশের মধ্য দিয়ে যায়? তো স্যাটেলাইট নদী সেম, স্যাটেলাইট নদী যায় আপনার 1 নম্বর হচ্ছে চায়না দিয়ে, এটা ওই রকম চায়না, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া, 3 নম্বর হচ্ছে পাকিস্তান, রাইট? তাহলে যদি বলে স্যাটেলাইট নদী যেহেতু ইন্টারন্যাশনাল নদী, তো কোন কোন দেশ দিয়ে যায়? তাহলে স্যাটেলাইট নদীও 3টি দেশ দিয়ে যায়। কি কি? চায়না দিয়ে যায়, প্রবাহিত হয়, ইন্ডিয়া দিয়ে প্রবাহিত হয়, এবং পাকিস্তানেও প্রবাহিত হয়। না তো দেখে নেন, স্যাটেলাইট নদী এখান দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের এখানে এসে সিন্ধু নদীর সাথে মিক্স হয়ে, এই যে এখান থেকে সিন্ধু নদীর সাথে মিক্স হয়ে অ্যারাবিয়ান সিতে পড়েছে, তাহলে পাকিস্তানে প্রবেশ করেছে, রাইট? আর এখানে চায়না আছে, তাই তো, চায়না, তিব্বত চায়না থেকে এসেছে, রাইট? আর একটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে, তাহলে চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান, ওকে? ওই রকমই সিন্ধু নদী এখান থেকে দেখে নেন, চায়না, ভারত, মানে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, ওকে? এবার যদি বলে ব্রহ্মপুত্র নদী কোন কোন নদীর সাথে যায়? ব্রহ্মপুত্র নদী কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? তাহলে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রা রিভার, এটা যায় চায়না হয়ে, 2 নম্বর ইন্ডিয়া, 3 নম্বর, এটা একটু ডিফারেন্ট আছে, বাংলাদেশ। এটা আসার মতো কোশ্চেন, ওকে? বাংলাদেশ। তাহলে ব্রহ্মপুত্র নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে যায়, প্রবাহিত হয়? চায়না দিয়ে প্রবাহিত হয়, ইন্ডিয়া দিয়ে প্রবাহিত হয়, তারপরে বাংলাদেশে প্রবেশ করে, রাইট? তো দেখুন, ব্রহ্মপুত্র এখানে চীন থেকে আসলো, তিব্বত চীন থেকে এসে ভারতে ঢুকলো, অরুণাচল প্রদেশ দিয়ে আসাম হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে কোথায় পড়লো? ওয়েস্ট বেঙ্গলে ঢুকে বাংলাদেশে প্রবেশ করলো কিছুটা, আর বে অফ বেঙ্গলে পড়লো। তাহলে 3টা দেশে পড়লো, চায়না, তিব্বত, ভারত, আর একটা বাংলাদেশ। তাহলে ব্রহ্মপুত্র এই 3টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ। পারলে নোট ডাউন করতে পারেন, না হলে শুনে নেবেন, হয়ে যাবে। তাহলে এই পূর্ববর্তী 3টা নদী 3টা করে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, ওকে? সিন্ধু প্রবাহিত হয় চায়না নদী দিয়ে, চায়না দেশ দিয়ে, তারপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান হয়ে, আর ব্রহ্মপুত্র প্রবাহিত হয় চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ হয়ে, রাইট? বাংলাদেশে গিয়ে পড়ে। আর স্যাটেলাইট নদী যেটা আছে, স্যাটেলাইট নদী কোথায় হয়? স্যাটেলাইট নদী চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তানে প্রবাহিত হয়, ওই জন্য একে ইন্টারন্যাশনাল নদী বলা হয় এই 3টাকে, এবং পূর্ববর্তী নদী বলা হয়। এরা হিমালয়ের আগের নদী, ওকে? আগে থেকে প্রবাহিত হয়। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো 1 মিনিট মিটিয়ে দিই। এবার দেখুন, এবার যদি বলে সিন্ধুতন্ত্রের, এটা তো সিন্ধুতন্ত্র, তাই না? স্যাটেলাইট নদীতন্ত্র, ব্রহ্মপুত্র নদীতন্ত্র, পূর্ববর্তী নদী, আর সিন্ধুতন্ত্র নদী এখান থেকে যেটা এসছে। তো সিন্ধুতন্ত্রের নদীর যদি বলে মুখ্য নদী কি, সিন্ধুতন্ত্রের মুখ্য নদী কি বা প্রধান নদী কি? তাহলে সিন্ধু নদীতন্ত্রের প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী, এটাই সিন্ধু নদী, রাইট? সিন্ধু নদী, এটাই, ওকে? সিন্ধু নদী। তাহলে সিন্ধু নদীতন্ত্রের প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী, ওকে? যেটা পাকিস্তানে প্রবেশ করেছে, আন্ডারস্টুড? সিন্ধু নদী, বোঝা গেল? তো সিন্ধু নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী এবং স্যাটেলাইট নদী দুটোই কিন্তু মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, ওকে? সিন্ধু নদী, এই যে সিন্ধু নদী আছে না, সিন্ধু নদী এখান থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? সিন্ধু নদী এখান থেকে চলে গেছে, ঠিক আছে? তো দুটোই ধরনের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, মানে চেমামুংডুং থেকে উৎপন্ন হয়েছে এবং মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে ধরতে গেলে। তো চেমামুংডুংটাই অপশানে আসলে চেমামুংডুংটাই দিবেন। আর যদি
বলে অপশানে যদি চেমা মানসরোবর থাকে তাহলে মানসরোবর দেবেন। ওকে, যদি সিন্ধু নদী ও স্যাটেলাইট নদী দুটোই থাকে যে কোথাও উৎপন্ন হয় তাহলে চেমা শুধু যদি সিন্ধু নদী থাকে তাহলে চেমা মুংডুং দিবেন। আর যদি সিন্ধু নদী এবং স্যাটেলাইট নদী বলে যে দুটি নদী কোথাও উৎপন্ন হয়েছে তাহলে দিবেন মানসরোবর। আন্ডারস্টুড? মানসরোবর। ওকে, দুটো নদী বোঝা গেল। আর যদি একটাই থাকে তাহলে সেটা দিবেন চেমা মুংডুং গ্লাসিয়ার থেকে বা হিমবাহ থেকে। রাইট? এবার দেখুন, এবার হচ্ছে কি সিন্ধু নদীর বাঁ দিকের উপকূলে 5টি প্রমুখ সহায়ক নদী আছে। এই যে সিন্ধু নদী আছে না, সিন্ধু নদীর বাঁ দিকে বলতে কোনটা? বাঁ দিক বলতে এই দিক বোঝাচ্ছে। তো বাঁ দিকে কটা নদী আছে? 5টি প্রমুখ সহায়ক নদী আছে। সিন্ধু নদীর বাঁ দিকে, এখান থেকে সিন্ধু নদীর, এই যে এখান থেকে সৃষ্টি হয়েছে, সিন্ধু নদীর বাঁ দিকে কটা নদী আছে? এই যে বাঁ দিকে সিন্ধু নদী, এটা ডান দিক, এদিক বাঁ দিক, তাই তো? এদিক ডান দিক হচ্ছে না, এটা তো নদী, তো নদীর এদিক ডান দিক, এদিক বাঁ দিক। তাহলে সিন্ধু নদীর বাঁ দিকে ব্রাঞ্চ নদী আছে, মানে শাখা নদী আছে কটি? সহায়ক নদী কটি আছে? সিন্ধু সহায়ক নদী 5টি প্রমুখ নদী আছে। কি কি? এবার 5টি প্রমুখ নদীর নামগুলো পারলে লিখে দেবো কি? লিখে দিচ্ছি আমি। তো 5টি নদীর নাম হচ্ছে, একটা হচ্ছে সিন্ধু, সিন্ধু সিন্ধু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে দেখুন এখানে সিন্ধু হলো, তারপরে এখানে দেখুন চিনাব আছে, ব্যাস আছে, রাবি আছে, ঝেলাম, এইসব। 2 নম্বর হচ্ছে আপনার সিন্ধু নদী, তারপর হচ্ছে ঝেলাম, আমি দেখিয়ে দিচ্ছি পরে, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে আপনার চিনাব রিভার। 4 নম্বর হচ্ছে আপনার রাবি রিভার। 5 নম্বর হচ্ছে আপনার ব্যাস রিভার। রাইট? ব্যাস রিভার। ওকে, তাহলে সিন্ধু নদীর, যদি বলে সিন্ধু নদীর বাঁ দিকে, যদি বাঁ দিকে বলে, ডান দিকে না, যদি বলে এই যে সিন্ধু নদী এখান থেকে উৎপন্ন হয়ে এখান থেকে গেছে, এই সিন্ধু নদীর বাঁ দিকের সহায়ক নদী কটি আছে? যদি বলে বাঁ দিকের সহায়ক নদী কটি আছে, তাহলে সিন্ধু নদীর বাঁ দিকে 5টি সহায়ক নদী আছে। মনে রাখুন, সিন্ধু নদীর বাঁ দিকে, আমি লিখে দিচ্ছি, সিন্ধু রিভারের লেফটে 5টি প্রমুখ সহায়ক বা ব্রাঞ্চ সহায়ক নদী আছে। পারলে নোট ডাউন করতে পারেন, না হলে শুনে নেবেন। তাহলে সিন্ধু রিভারের লেফটে 5টি প্রমুখ সহায়ক নদী আছে। কি কি? সিন্ধু নদী, সিন্ধুতন্ত্রের একটা নদী হচ্ছে সিন্ধু নদী, এটা সিন্ধু নদী। এবার বাঁদিকে সিন্ধু নদীর পরে ঝেলাম, এই যে দেখুন ঝেলাম, সিন্ধু নদীর বাঁদিকে ঝেলাম আছে এখানে। রাইট? ঝেলাম নদী, তাই তো? ঝেলাম নদী। তারপরে হচ্ছে চিনাব নদী, এই যে এখানে আছে চিনাব নদী, দাগ দিয়ে দিলাম চিনাব নদী, দেখতে তো পাচ্ছেন দাগ দিচ্ছি। তারপর রাবি নদী দেখুন এখানে আছে বাম দিকে, সিন্ধু নদীর বাম দিকে। রাইট? তারপর হচ্ছে ব্যাস নদী, এই যে এখানে আছে ব্যাস নদী। ওকে, তাহলে সিন্ধু নদীর বাম দিকে সিন্ধুর 5টি প্রমুখ নদী আছে। কি কি? দেখিয়ে দিলাম। ঝিলাম নদী, মানে সিন্ধু নদী একটা, এই যে সিন্ধু নদী একটা, তারপরে ঝিলাম নদী, তারপর রাবি নদী, তারপরে চেনাব নদী, তারপরে ব্যাস নদী। কমপ্লিট, 5টা হয়ে গেল। সিন্ধু নদী, ঝেলাম নদী, চেনাব নদী, রাবি নদী, ব্যাস নদী। তো কোশ্চেন এরকম আসবে যে সিন্ধু নদীর বাম তীরে তার সহায়ক নদী কটি আছে? তাহলে 5টি। যদি অপশনে একটা বাদ থাকতে পারে তাহলে এটি ক্রমে মনে করে নেবেন। ঠিক আছে? কি কি? বা ম্যাপ দেখে করে নেবেন। সিন্ধু নদী, ঝেলাম নদী, চিনাব নদী, রাবি নদী, ব্যাস নদী। এই 5টি নদীকে একসঙ্গে কি বলা হয়? পঞ্চনদী বলা হয়। ঠিক আছে? এই 5টি নদীকে একসাথে কি বলা হয়? পঞ্চনদী বলা হয়। এই 5টি নদীকে একসঙ্গে কি বলা হয়? 5টি নদীকে একসাথে পঞ্চনদী বলা হয়।
পঞ্চনদী বলা হয়। ওকে, তাহলে সিন্ধু নদীর বাম তীরে যে 5টা নদী আছে, সিন্ধু, ঝিলাম, চিনাব, রাবি, ব্যাস, সিন্ধু, ঝিলাম, চিনাব, রাবি, ব্যাস, আমি নিজে বলে দিচ্ছি, হয়ে যাবে সিন্ধু, ঝিলাম, চিনাব, রাবি, ব্যাস। তাহলে এই 5টি নদীকে একসাথে কি বলা হয়? পঞ্চনদী বলা হয়। পঞ্চনদী বলা হয়, মানে 5টি নদীকে পঞ্চনদী বলা হয়। ওকে, কমপ্লিট। এটা আশা করি পারলে নোট ডাউন করে নেবেন, আর না হলে হেডফোনে শুনে নেবেন আর ম্যাপটা ভালো করে দেখে নেবেন, হয়ে যাবে। বাম দিকে যেভাবে দেখালাম না, এভাবে দেখবেন, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? আর ভূগোলে ম্যাপ যদি জেনে নেন তাহলে বই পড়তে হবে না। ওকে, আর সামনে এসএসসি আছে, বি রেডি। ওকে, তাহলে এই 5টি নদীকে কি বলা হয় একসাথে? একসাথে বলা হয় পঞ্চনদী। ওকে, এবার চিনাব এবং রাবি নদী, চিনাব, রাবি এবং ব্যাস কোথায় পড়ে? কোন স্টেটে পড়ে? চিনাব, রাবি এবং ব্যাস, এই যে দেখুন চিনাব, এই যে চিনাব, তারপরে রাবি, তারপরে ব্যাস। ঠিক আছে, এই যে চিনাব, রাবি, তারপরে ব্যাস, আমি দাগ দিয়ে দিয়ে করছি, চিনাব, রাবি, ব্যাস। এই 3টি নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। এই যে দেখে নিন, হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, রাইট? এবার কিভাবে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন, হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। এই যে এই দাররা আছে, এটা দাররা হিন্দিতে বলে, মানে এটা হচ্ছে কি পাস। ঠিক আছে, পাস, এই সুড়ঙ্গ দিয়ে। তো এখান থেকে নিয়ে হিমাচল প্রদেশ থেকে নিয়ে উৎপন্ন হয়ে যে হিমাচল, HIM আছে না লেখা, তো হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে চলে গেছে কি এখানে মিশেছে, রাইট? দিয়ে সিন্ধু নদীতে মিশেছে। তো এটা কি ঝিলাম নদী, রাইট? তো ঝিলাম কোত্থেকে উৎপন্ন হয়েছে? হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। এই যে এভাবে হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, দেখতে তো পাচ্ছেন, হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে ঝিলাম, দিয়ে এখানে মিশে গেছে। তারপরে এখান থেকে দেখুন, এটাও হিমাচল প্রদেশেরই অংশ, এটাও হিমাচল প্রদেশ, হিমাচলেরই অংশ। ঠিক আছে, এটাও হিমাচলেরই অংশ, রাইট? তো এখান থেকে ম্যাপে একটু ভুল হতে পারে, ওই জন্য হিমাচল পুরোটাই করে দিলাম আমি। হ্যাঁ, অ্যাটলাস দেখে নেবেন ভালোভাবে, ভালোভাবে অ্যাটলাস দেখলে আরো ভালোভাবে বুঝে যাবেন। তো এখান থেকে দেখুন, এখান থেকে আবার চলে গেছে কি, এটা তো ব্যাস নদী গেছে। ঠিক আছে, তো ঝিলাম, এবার ব্যাস নদী দেখুন কোত্থেকে গেছে, ব্যাস নদীও হিমাচল প্রদেশ থেকে গেছে। ব্যাস নদী এখান থেকে এসে এখানে একটা জায়গা আছে, সেটা পরে বলছি, কপুরতলা জায়গা আছে, এখানে এসে এখানে এখান থেকে উৎপন্ন হয়ে এসেছে। তাহলে কোন স্টেট থেকে এসছে? ব্যাস নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে ব্যাস নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, দাগ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে ঝিলাম নদী হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে এসছে, ব্যাস নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে এসছে, আর রাবি নদীও হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে এসছে। এই যে রাবি নদী, রাইট? এই যে রাবি নদী, রাইট? এখান থেকে এটা, এই যে এখান থেকে ধরে নেন, এখান থেকে আসলো, এখান থেকে এসে এদিকে মিলে গেল। আর এখান থেকে হিমাচল প্রদেশ থেকে নিয়ে ঝিলাম হয়েছে, এখান থেকে নিয়ে ব্যাস হয়েছে, আর এখান থেকে নিয়ে রাবি হয়েছে। তাহলে চিনাব, রাবি এবং ব্যাস, চিনাব, রাবি এবং ব্যাস, এই যে চিনাব, এই যে চিনাব, এখানে চিনাব নাই, চিনাব এটাও হিমাচল প্রদেশেরই অংশ। ঠিক আছে, তো চিনাব, চিনাব, ঝিলাম, ব্যাস, চিনাব, ব্যাস, ঝিলাম, ব্যাস, ঝিলাম, চিনাব কোন রাজ্য থেকে সৃষ্টি হয়েছে? হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি হয়েছে, হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তাহলে চিনাব, ঝিলাম, ব্যাস, সিন্ধুর যে 3টি সহায়ক নদী, সেটা হিমাচল প্রদেশ থেকে সৃষ্টি হয়েছে। ওকে, কমপ্লিট। আর এর আগে বললাম সিন্ধু নদী তন্ত্রের 5টি প্রমুখ নদী কি বলা হয়? পঞ্চনদী বলা হয়। ঠিক আছে, তো এই 5টি নদী পাকিস্তানের মিঠানপুর নামক স্থানের বাঁ দিকের উপকূলে পড়ে। ঠিক আছে, এইবার দেখুন, এই যে সহায়ক নদী আছে 5টি নদী, তো সিন্ধু নদীর কোন দিকে পড়ে? বাঁ দিকে পড়ে, রাইট? বাঁ দিকে পড়ে। তো এটা হচ্ছে কি, এই যে এটা বললাম না, পরে বলবো, এটা হচ্ছে মিঠানপুরা। এটা কোথায়? পাকিস্তানে পড়ে। মিঠানপুরাটা কোথায় পড়ে? পাকিস্তানে পড়ে, রাইট?
এটা অ্যারোটা আমি এইদিকে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এইদিকে হবে, বাঁ দিকে পড়ে, এটা পাকিস্তানে পড়ে, রাইট? দাঁড়ান, তাহলে এই মিথানপুরাটা কোথায় আছে? পাকিস্তান আছে। মিথানপুরাটা কোথায় আছে? পাকিস্তানে। তাহলে সিন্ধু নদীর যে 5টা নদী আছে, সিন্ধু নদীর যে 5টা সহায়ক নদী আছে, সেটা কোথায় পড়ে? পাকিস্তানের মিথানপুরা একটা জায়গা আছে, সেখানে গিয়ে মিক্স হয়, সেখানে গিয়ে মিলিত হয়। তাহলে এই 5টি যে নদী আছে, ব্যাস, ঝিলাম, চিনাব, তারপরে রাবি, সিন্ধু, এই 5টি নদী কোথায় পড়ে? সিন্ধু নদীর বাঁ দিকে পড়ে। বাঁ দিক কোথায়? এই মিথানপুরা বলে একটা জায়গা আছে পাকিস্তানের মিথানপুরা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে মিলিত হয়। এখানে গিয়ে দেখুন মিলিত হয়েছে সিন্ধু নদীর সাথে, রাইট? ব্যাস, চিনাব, ঝিলাম, রাবি এই এবং সিন্ধু, এটি কোথায় এসে মিলিত হয়েছে? পুরো সিন্ধু তন্ত্রে মিলিত হয়েছে। তো এখানে এসে এই যে এখান থেকে এই দিক মিলিত হলো, এখান থেকে এই দিক মিলিত হলো ঝিলাম, এখান থেকে রাবি মিলিত হলো, এভাবে ব্যাস মিলিত হলো, এভাবে চিনাব মিলিত হলো, ঠিক আছে? এভাবে চিনাব মিলিত হলো, মিলিত হয়ে এসে কোথায় মিলিত হয়েছে? পাকিস্তানের মিথানপুরা বলে একটা জায়গায়, সেখানে এসে সিন্ধু নদের সাথে মিলিত হয়ে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, অ্যারাবিয়ান সাগরে পড়েছে, মিলিত অ্যারাবিয়ান সাগরে পড়ে গেছে। ওকে, এটা অ্যারাবিয়ান সাগর আর এটা বে অফ বেঙ্গল। এটা অ্যারাবিয়ান সি এবং এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে আরব সাগর এবং বেঙ্গল সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর। বোঝা গেল? তাহলে কোথায় যদি বলে যে সিন্ধু নদীর বাঁ দিকের যে 5টি নদী আছে, পঞ্চনদী, সেইটি পাকিস্তানের কোন জায়গায় মিলিত হয়েছে সিন্ধু নদীর সাথে, সিন্ধু নদীতন্ত্রের সাথে? তাহলে পাকিস্তানের মিথানপুরা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে মিলিত হয়ে সিন্ধু নদীতন্ত্রের সাথে মিলিত হয়ে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে বা আরব সাগরে পড়েছে। বুঝতে পেরেছেন? আশা বুঝতে পারলাম। তো পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে হেডফোনে শুনে নেবেন ভালোভাবে। ওকে, হেডফোনে শুনলে মনে হয় বেটার হয়। এবার আপনাদের ইচ্ছা। এবার আমি কিছু নদীর নাম বলবো। এবার নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেগুলো পারলে নোট ডাউন করতে পারেন, না হলে মুখে শুনলে হয়ে যাবে। তো একটু দাঁড়ান, আমি মিটিয়ে দিই এটা। এবার দেখুন কিছু উৎপন্ন লিখছি, পারলে নোট ডাউন করতে পারেন, না হলে হেডফোনে করে নেবেন, ঠিক আছে? আর বুঝিয়ে তো দিলাম কোথায় কোথায় উৎপন্ন হয়েছে, লিখাই আছে। তো নদী লিখুন প্রথমে, নদী উৎপন্ন। ওকে, তাহলে সিন্ধু নদী, সিন্ধু নদী, এটা রিভার সিন্ধু নদী, ঠিক আছে? কোত্থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী উৎপন্ন হয়েছে তিব্বতের বা চীনের, তিবেতের এই যে চেমামুংডুং, চেমামুংডুং। তাহলে সিন্ধু নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? চীন বা তিব্বতের চেমামুংডুং গ্লাসিয়ার থেকে, চেমামুংডুং গ্লাসিয়ার থেকে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে। তাহলে সিন্ধু নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? তিব্বত বা চীনের চেমামুংডুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। বোঝা গেল? চেমামুংডুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? সিন্ধু নদী। তারপরে দেখুন, তারপর হচ্ছে সতলাজ। এই যে সতলাজ, সিন্ধু তো এটা, এই যে সিন্ধু, তারপর সতলাজ নদী। এবার সতলাজ, সতলাজ নদী কোথেকে উৎপন্ন হয়েছে? সতলাজ নদী হচ্ছে রাকাস্তাল থেকে উৎপন্ন হয়েছে। এই যে রাকাস্তাল, এটা করা হয়নি, রাকাস্তাল। যদি বলে সতলাজ নদী কোথেকে উৎপন্ন হয়েছে, তাহলে রাকাস্তাল গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তাহলে সতলাজ নদী উৎপন্ন হয়েছে রাকাস্তাল গ্লাসিয়ার থেকে, গ্লাসিয়ার থেকে। তাহলে সতলাজ নদী কোথেকে উৎপন্ন হয়েছে? রাকাস্তাল গ্লাসিয়ার থেকে। এই যে সতলাজ নদী উৎপন্ন হয়েছে, সতলাজ নদী, এই যে এটা দিয়ে গেছে সতলাজ নদী, রাইট? তো এটা কোথেকে উৎপন্ন হয়েছে? সতলাজ নদী হয়েছে রাকাস্তাল গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। নোট ডাউন করতে পারেন, আর না হলে হেডফোন দুই একবার শুনে নেবেন, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোই আসে পরীক্ষায় নদী চ্যাপ্টারে। আর নদী চ্যাপ্টার এখনো তো বাকি আছে প্রায় দ্বীপে। ওকে, তো হিমালয়টা আজকে করছি, শুধু সিন্ধু তন্ত্রটা আজকে করছি। ওকে, শুধু আজকে সিন্ধু তন্ত্র করছি। তাহলে সতলাজ নদী কোথেকে উৎপন্ন হয়েছে? রাকাস্তাল গ্লাসিয়ার থেকে বা রাকাস্তাল হিমবাহ থেকে। ওকে, এবার ঝিলাম নদী কোথেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম, এই যে ঝিলাম নদী, ঝিলাম নদী উৎপন্ন হয়েছে, স্টেট তো বলেছিলাম হিমাচল প্রদেশ, কিন্তু এবার
কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তাহলে এটা হয়েছে বেরিনাগ, বেরিনাগ, বেরিনাগের কাছে, বেরিনাগের কাছে শ্রীনগর, শ্রীনগরের শেষনাগ, খুব ইম্পর্টেন্ট এটা, শেষনাগ। ইংলিশও লিখছি, বাংলায় লিখছি, অসুবিধা হচ্ছে কি? আশা করি বুঝতে পারবে, ইংলিশ বাংলা সবই। শেষনাগ, তাহলে শেষনাগ, কি বেরিনাগের কাছে শ্রীনগর যেটা আছে, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের শেষনাগ, শেষনাগ হ্রদে, শেষনাগ শ্রীনগরের শেষনাগ হ্রদ থেকে, লেক থেকে, লেক থেকে, লেক থেকে উলর হ্রদে পড়ে, উলার। আর শ্রীনগরে উলর হ্রদ আছে, ডাল হ্রদ আছে, উলর হ্রদ আছে, রাইট? শ্রীনগর ডাল হ্রদের পাশেই আছে, আর উলরটা তার থেকে কিছুটা দূরে আছে, তো উলর হ্রদে পড়ে, ঠিক আছে? তাহলে বেরিনাগ, ঝিলাম নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? বেরিনাগের কাছে, বেরিনাগ বলে একটা জায়গা আছে, তার কাছ থেকে শ্রীনগরের শেষনাগ লেক বা ঝিল থেকে উলরে পড়ে, উলর হ্রদে পড়ে, উলর লেকে প্রবাহিত হয়ে, উলর লেকে পড়ে পাকিস্তানে প্রবেশ করেছে। ওকে, পাকিস্তানে প্রবেশ করেছে, আর লিখলাম না। তাহলে যদি বলে ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায়, তাহলে ঝিলাম নদীর উৎপত্তি স্থল হচ্ছে বেরিনাগ নামক একটা জায়গা থেকে শ্রীনগরের শেষনাগ ঝিল থেকে উলার লেকে পড়ে, মানে বেরিনাগ থেকে বেরিয়ে বেরিনাগ থেকে বেরিয়ে শ্রীনগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষনাগ লেক থেকে উলর হ্রদে পড়ে পাকিস্তানে প্রবেশ করেছে। ওকে, বোঝা গেল? বেরিনাগ থেকে বেরিয়ে, মেন তো বেরিনাগ, বেরিনাগ থেকে বেরিয়ে, ঝিলাম নদী মেন তো বেরিনাগ, ঝিলাম নদীর উৎপত্তি মেন হলো বেরিনাগ। তাহলে বেরিনাগের কাছ থেকে শ্রীনগরে প্রবাহিত হয়ে শেষনাগ ঝিল থেকে বা লেক থেকে উলর লেকে পড়ে পাকিস্তানে প্রবেশ করেছে ঝিলাম নদী। ওকে, ঝিলাম নদী পাকিস্তানে প্রবেশ করেছে, রাইট? ওই জন্য ডাইরেক্ট লিখে দিলাম। তারপর চিনাব নদী, চিনাব নদী কোথেকে উৎপন্ন হয়েছে? চিনাব নদী হয়েছে, এবার চিনাব নদী এখানে করি, আটবে না হলে, চেনাব নদী হয়েছে আপনার হিমাচল প্রদেশের, একটু আগে তো বললাম এই যে চিনাব নদী হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, হিমাচল থেকে উৎপন্ন হয়ে কোথায় বলছি? হিমাচলের বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? বারালাচালা, মনে রাখুন, ইংলিশে লিখে দিচ্ছে এটা। বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে যদি বলে চিনাব নদী কোথেকে উৎপন্ন হয়েছে? চিনাব নদী জানেন যে হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে, চিনাব নদী, ব্যাস নদী, ঝিলাম নদী, ঠিক আছে? তো এগুলো এই তিনটা নদী কোথেকে হয়েছে? হিমাচল প্রদেশ থেকে হয়েছে। তো বলি কি দিলাম, তো চিনাব নদী হিমাচল প্রদেশের বারালাচালা বলে একটা পাস আছে, বারালাচালা পাস, ঠিক আছে? বারালাচালা পাস, ঠিক আছে? চিনাব নদীর বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে হিমাচল প্রদেশ, চিনাব নদী হিমাচল প্রদেশ স্টেটের, হিমাচল প্রদেশ রাজ্যের বারালাচালা বলে একটা পাস আছে, বারালাচালা বলে একটা পাস আছে, সেই বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে। তাহলে চিনাব নদী কোথেকে উৎপন্ন হয়েছে? হিমাচল প্রদেশ। তো যদি বলে কোন রাজ্য থেকে হয়েছে তাহলে অপশনে থাকবে, আর যদি বলে হিমাচল প্রদেশ উৎপত্তি স্থল কোথায়, তাহলে বারালাচালাই অপশনে থাকবে। তাহলে চিনাব নদী বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে। ওকে,
পারলে নোট ডাউন করতে পারেন, না হলে হেডফোনে শুনে নেবেন। ওকে ফ্রেন্ডস, এবার রাবি নদী। রাবি নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? রাবি নদী হয়েছে আপনার রোহতাং থেকে উৎপন্ন হয়েছে। রোহতাং বলে একটা পাস আছে, রোহতাং, রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে। লেখা হয়তো ভালো হচ্ছে না, একটু মুখে যেগুলো বলছি শুনে নেবেন। হ্যাঁ, তাহলে রাবি নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? রোহতাং, হিন্দিতে বলে দাররা আর ইংলিশে বলে পাস, তাহলে বা সুরঙ্গ। তাহলে রাবি নদী রোহতাং সুরঙ্গ বা রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে। রাবি নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? রোহতাং পাস বা রোহতাং দাররা বা রোহতাং সুরঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে রাবি নদীর উৎপত্তি স্থল কোথায়? রোহতাং পাস, রোহতাং পাস। ওকে, এই যে রোহতাং পাস এখান থেকে উৎপন্ন হয়েছে। এই যে দেখুন রাবি নদী যে আছে না, রাবি নদী এখান থেকে নিয়ে এই যে এটা রোহতাং পাস, রাইট, এখান থেকে রাবি নদী উৎপন্ন হয়েছে। ওকে, এটা রোহতাং পাস। ঠিক আছে, আর তার আগে হচ্ছে বারালাচেলা পাস, রাইট, এই যে চিনাব নদী বারালাচেলা পাস, এটা হচ্ছে বারালাচেলা পাস, এটা হচ্ছে রোহতাং পাস, এটা হচ্ছে রোহতাং পাস, এটা হচ্ছে বারালাচেলা পাস। তো এখান থেকে দেখুন পাস আছে মানে যাওয়া যায়, তো এখান থেকে উৎপন্ন হয়েছে। তাহলে চেনাব নদী হয়েছে বারালাচা পাস থেকে, আর রাবি নদী হয়েছে রোহতাং পাস থেকে। কোত্থেকে? হিমাচল প্রদেশের। আন্ডারস্টুড? আর ব্যাস নদীও কিন্তু বারালাচালা থেকে হয়েছে, ঠিক আছে, ব্যাস নদীও রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে। তাহলে রাবি এবং ব্যাস এই দুটো নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে। রাবি এবং ব্যাস যদি বলে এই ব্যাস কোত্থেকে উৎপন্ন হয়েছে? এই যে এখান থেকে উৎপন্ন হয়েছে। ব্যাসেও আছে, ব্যাস এবং আপনার রাবি, ব্যাস এবং রাবি, এখান থেকে ব্যাস উৎপন্ন হলো, ব্যাস উৎপন্ন হয়ে এখানে আবার এসেছে রাবি। তাহলে এই দুটো নদী কোথায় উৎপন্ন হয়েছে? এই দুটো নদী রোহতাং পাস থেকে উৎপন্ন হয়েছে, আর এটা হয়েছে বারালাচালা থেকে হয়েছে। ওকে, চেনাবটা হয়েছে বারালাচালা থেকে, এই যে বারালাচালা থেকে, এই যে বারালাচালা মিক্স আছে, বারালাচালা থেকে উৎপন্ন হয়েছে চেনাব। ওকে, আন্ডারস্টুড? এক মিনিট একটু মিটিয়ে দিই। এবার দেখুন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে সিন্ধু নদীর পাশে, সিন্ধু নদীর যে সহায়ক নদী আছে তার মধ্যে এমন একটা নদী আছে যেটা পাকিস্তানে প্রবেশ করে না, সেটা ভারতে থেকে যায়। পাকিস্তানে প্রবেশ করে না, সেটা ভারতে থেকে যায়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কোন নদী? সিন্ধু নদীর কোন সহায়ক নদী ভারতে থেকে যায়, পাকিস্তানে প্রবেশ করে না? একটাই নদী, মাত্র একটা। কি নদী? ব্যাস নদী, BAYAS, ব্যাস রিভার। ওকে, ব্যাস রিভার ইন্ডিয়াতেই থেকে যায়। এবার কোথায় প্রবেশ করেছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই ম্যাপে। তো মনে রাখুন সিন্ধু নদীর ডান তীরে যে পঞ্চ নদী আছে, পঞ্চ নদীর মধ্যে একটাই নদী আছে যেটা পাকিস্তানে প্রবেশ করে না, তার নাম হচ্ছে ব্যাস নদী, ব্যাস রিভার। সেটা ইন্ডিয়াতে থেকে যায়। ইন্ডিয়ার কোথায় থেকে যায়? ইন্ডিয়ার এখানে দেখুন ব্যাস নদী যে এখান থেকে উৎপন্ন হয়েছে না, এই যে রোহতাং দাররা থেকে, রোহতাং দাররা থেকে উৎপন্ন হয়ে চলে গেছে সোজা দিয়ে এখানে দেখুন এখানে একটা বিন্দু আছে, রাইট, এই বিন্দু এখানে দেখুন উপকূলের পাশেই আছে। ওকে, রাজস্থানের একটু উপরে, উপকূলের মানে মানচিত্র হয়তো একটু ভুল হতে পারে, উপকূলে বা হিমাচল প্রদেশের সামনে ধরে নেন, ঠিক আছে, অ্যাটলাস ওই জন্য বারবার বলছি অ্যাটলাস দেখে নেবেন। তো এই যে বিন্দু আছে না, তো এই বিন্দুতেই ব্যাস নদী এখানে এসে মিলিত হয়ে গেছে, ঠিক আছে, তারপরে এখানে মিলিত হয়ে এই নদী চলে এসছে, এই যে সিন্ধু নদী। ওকে, এখান থেকে সিন্ধু বলছি, সিন্ধু তো এটা এখান থেকে চলে আসলো, তখন এখানে মিক্স হয়ে গেল, রাইট, স্যাটেলাইট যেটা, ঠিক আছে, এই যে স্যাটেলাইটটা এখান থেকে চলে এসেছে। তো স্যাটেলাইটের সাথে মিক্স হয়েছে কোন নদী? ব্যাস নদী, একমাত্র ভারতেই আছে। যেটা কোথায় আছে? এই যে অ্যারো চিহ্ন দেখছেন না, অ্যারো চিহ্ন, তাহলে সেটা আছে কাপুরথালার নিকট হারিকে নামক স্থানে। ঘেরে দিলাম, পাঞ্জাবের কাপুরথালা বলে একটা জায়গা নেই যেখানে ট্রেনের ডিব্বা হয়, ট্রেনের ডিব্বা তৈরি হয়, ওগুলো যখন ট্রেনের ডিব্বা খনিজ সম্পদ এইসব পড়াবো তখন বুঝিয়ে দেবো।
তো কাপুরতলাতে ট্রেনের ডিব্বা তৈরি হয়, ঠিক আছে, ট্রেনের ইঞ্জিন ডিব্বা এইসব তৈরি হয় কাপুরতলাতে। ওকে, তো পাঞ্জাবে, এখানে পাঞ্জাব আছে, হ্যাঁ, রাজস্থান না, রাজস্থান তো এটা এই যে এখান থেকে ঘিরে দিয়েছি, এটা পাঞ্জাব। তো রোহতাং দর্রা থেকে ব্যাস নদী উৎপন্ন হয়ে এই পাঞ্জাবের কাপুরথলার হারিকে নামক স্থানে মিক্স হয়েছে, হারিকে নামক স্থানে মিলিত হয়েছে, মিলিত হয়ে স্যাটেলাইট নদীর সাথে মিলিত হয়ে স্যাটেলাইট নদী আবার এখানে চলে এসছে, রাইট। এখানে এসে আবার কি করেছে, এই যে এখান থেকে আবার কি করেছে, এখান থেকে চলে গেছে ঝেলাম, রাইট, না সরি, এখান থেকে চেনাব চলে গেছে, চেনাব নদী এখান থেকে এসে সিন্ধুর সাথে মিলিত হয়ে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, রাইট। আর এখান থেকে তো ঝেলাম এসছে। ওকে, তাহলে একমাত্র ব্যাস নদী যেটা সিন্ধুর পঞ্চনদী আছে, পঞ্চনদীর মধ্যে একমাত্র ব্যাস নদী যেটা আছে সেটা ইন্ডিয়াতেই আছে, সেটা পাকিস্তানে যায়নি, সেটা ইন্ডিয়াতেই মিলিত হয়েছে। সেটা কোথায়? কাপুরথালা বললে, কাপুরথালার হারিকে নামক একটা জায়গায়, কাপুরথালার হারিকে নামক একটা জায়গায়, কাপুরথালার হারিকে নামক একটা জায়গায়, ঠিক আছে, কোথায় আছে? পাঞ্জাবে, পাঞ্জাবে। তাহলে কাপুরথালার হারিকে নামক স্থানে, পাঞ্জাবের কাপুরথালার হারিকে নামক স্থানে ব্যাস নদী কার সাথে মিলিত হয়েছে? স্যাটেলাইটের সাথে মিলিত হয়েছে, কিন্তু ও পাকিস্তানে যায়নি, স্যাটেলাইট পাকিস্তানে গেছে। ওকে, কিন্তু একমাত্র সিন্ধু নদীর যে পঞ্চনদী আছে, সহায়ক নদী বাম দিকে সিন্ধুর, সেই পঞ্চনদীর মধ্যে একমাত্র ব্যাস নদী কাপুরতলার হারিকে, মানে পাঞ্জাবের কাপুরতলার হারিকেতে স্যাটেলাইটের সাথে মিলিত হয়ে স্যাটেলাইট তখন চলে গেছে অ্যারাবিয়ান সি, সিন্ধুর সাথে মিক্স হয়ে। বোঝা গেল? তাহলে কোন নদী ভারতে আছে? সিন্ধুর পঞ্চনদীর মধ্যে কোন নদী ভারতেই থেকে গেছে? সেটা হচ্ছে ব্যাস নদী। সেটা কোথায় আছে? পাঞ্জাবের কাপুরতলার হারিকে নামক স্থানে মিলিত হয়েছে। ওকে, স্যাটেলাইটের সাথে। কমপ্লিট? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ব্যাস নদীটা। ওকে, এটা বারবার আসে, মনে রাখুন। এবার দেখুন, একটু মিটিয়ে দিই দাঁড়ান। এবার দেখুন, সিন্ধু নদী যে আছে, এই যে সিন্ধু নদী, সিন্ধু নদীতন্ত্র আর ব্রহ্মপুত্র নদীতন্ত্র। তো সিন্ধু নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পর ভারতের দ্বিতীয় নদী। ব্রহ্মপুত্র নদী সবথেকে বড় ইন্টারন্যাশনাল নদী, ঠিক আছে। তাহলে যদি বলে ব্রহ্মপুত্রের পর ভারতের সবথেকে বড় নদী কোনটি, তাহলে সিন্ধু নদী, ইন্টারন্যাশনাল ম্যাটারে, ঠিক আছে। এমনি তো গঙ্গা নদী বড়, রাইট, কিন্তু যদি বলে ব্রহ্মপুত্রের পর ভারতের দ্বিতীয় ইন্টারন্যাশনাল নদী কোনটি সবথেকে বড়, তাহলে সিন্ধু নদী। এই সিন্ধু নদী, ব্রহ্মপুত্রের পর দ্বিতীয় নদী সবথেকে বড় হচ্ছে সিন্ধু নদী। ওকে, বোঝা গেল? তাহলে ব্রহ্মপুত্রের পর সবচেয়ে বড় নদী হচ্ছে সিন্ধু নদী। ভারতের সবচেয়ে বড় নদী তো গঙ্গা, ভারতের মধ্যেই, কিন্তু ইন্টারন্যাশনাল যদি বলে অন্তরাষ্ট্রীয়, তাহলে ব্রহ্মপুত্রের পর সিন্ধু নদী ভারতের দ্বিতীয়তম নদী। ওকে, আন্ডারস্টুড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবার আমি একে একে লিখে দিচ্ছি যে ব্রহ্মপুত্র কত কিলোমিটার, সিন্ধু নদী কত কিলোমিটার গেছে, এগুলো মনে রাখবেন, পরীক্ষায় আসে কিন্তু। তাহলে ব্রহ্মপুত্র এক নম্বর, ব্রহ্মপুত্র কত কিলোমিটার গেছে, এখান থেকে নিয়ে দিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। ব্রহ্মপুত্রার মোটামুটি 2900 কিলোমিটার, প্রায় 2900 কিলোমিটার। ওকে, 2900 কিলোমিটার, সবচেয়ে বড় 2900 কিলোমিটার, এটা এক নম্বর। ওকে, দুই নম্বর হচ্ছে সিন্ধু, বললাম না দ্বিতীয়তম নদী। সিন্ধু 2880 কিলোমিটার, এগুলো একদম মনে রাখার মতো। কত বেশি না, 1900 আর 1880, মানে 20 কিলোমিটার বেশি ব্রহ্মপুত্র নদী, 20 কিলোমিটার বেশি বড়। তারপরে সিন্ধু 1880, এবার 1900 থেকে 20 কিলোমিটার বাদ দিলে কত হলো? 1880। এইভাবে মনে রাখুন ট্রিক হিসেবে। ট্রিক তো উচিতই না, তবুও আমি বলছি, যদি মনে না থাকে বা শুনে নেবেন হয়ে যাবে। 2900 কিলোমিটার ব্রহ্মপুত্র নদী হচ্ছে
2900 কিলোমিটার, সিন্ধু নদী হচ্ছে 1820 কিলোমিটার, মানে 2900 থেকে 20 বাদ দিলে 1880 মিটার, 80 কিলোমিটার, সরি, সিন্ধু নদী 1880 কিলোমিটার, রাইট। 3 নম্বর হচ্ছে আপনার গঙ্গা। গঙ্গা তো জানেন 2525, রাইট। গঙ্গা নদী হচ্ছে 2525 কিলোমিটার, ওকে। 4 নম্বর হচ্ছে শ্রীলি। ক্রোনোলজি ওয়াইজ আমি করছি, একদম এইটি মনে রাখতেই হবে, এখান থেকে আসে একটা, ঠিক আছে। 1 2 3, ও গঙ্গা হয়ে গেল। তাহলে গঙ্গা নদী কত কিলোমিটার, কত কিলোমিটার দীর্ঘ? 2525 কিলোমিটার, ওকে। 4 নম্বর হচ্ছে আপনার সটলেজ। সটলেজ নদী কত কিলোমিটার? সটলেজ নদী বেশি না, এটা হচ্ছে 1500 কিলোমিটার, ওকে। একদম মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসএসসির জন্য তো একদম ইম্পর্টেন্ট, সামনে এসএসসি আসছে, ওই জন্য বারবার বলছি, ভালো করে পড়াচ্ছি, আমিও নিজে পড়ছি, একদম লেগে পড়ুন এসএসসির জন্য। স্যাটেলাইট নদী কত কিলোমিটার? 1500 কিলোমিটার। 5 নম্বর হচ্ছে আপনার গোদাবরী, এটা তো প্রায়দ্বীপীয়। গোদাবরী রিভার কত? গোদাবরী হচ্ছে 1465 কিলোমিটার, এটি মনে রাখলে কমপ্লিট, আর দরকার নেই বেশি। 6 নম্বর হচ্ছে গোদাবরী নদী কত কিলোমিটার দীর্ঘ? 1465 কিলোমিটার। আর 6 নম্বর হচ্ছে আপনার যমুনা নদী, যমুনা রিভার। আর বাংলাদেশে যমুনাকে কি বলা হয়? যমুনা বলা হয়, এখানে মিস্টেক করবেন না। যমুনা যদি বলে তাহলে বুঝে যাবেন বাংলাদেশে ব্রহ্মপুত্রের একটি শাখা বাংলাদেশে, যেটাকে বলা হয় যমুনা। আর যমুনা বললে ভারতের যমুনা, যেটা তাজমহলের পাশে যমুনা নাই, কেউ যদি তাজমহল যেয়ে থাকেন তাহলে ওই যমুনা, ওকে বলা হয় যমুনা রিভার, ওকে। তাহলে যমুনা রিভার কত কিলোমিটার? সেটা হচ্ছে 1385 কিলোমিটার। তাহলে পারলে এটা নোট ডাউন করে নেন, আর না হলে ভালোভাবে শুনে নেবেন, কমপ্লিট হয়ে যাবে, ওকে। তাহলে এখানে দেখুন, আমি আবার মুখে বলে দিচ্ছি, তো ইন্টারন্যাশনাল ম্যাটারে সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী, রাইট। যা দীর্ঘতম নদী, সেটি 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, রাইট। তারপর দ্বিতীয় হচ্ছে সিন্ধু নদী, যেটি 2880 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে হচ্ছে 3 নম্বর গঙ্গা, এটা ভারতে 1 নম্বর, ইন্টারন্যাশনালি এই দুটো প্রথমটা ব্রহ্মপুত্র, তারপর সিন্ধু, আর ভারতের জন্য গঙ্গা ফার্স্ট। তারপরে গঙ্গা হচ্ছে 2525 কিলোমিটার, খুব আসে। আর স্যাটেলাইট নদী হচ্ছে 1500 কিলোমিটার, রাইট। আর গোদাবরী নদী হচ্ছে 1465 কিলোমিটার। আর যমুনা নদী হচ্ছে 1385 কিলোমিটার দীর্ঘ, ওকে। তো এই কটা নদী মনে রাখলেই যথেষ্ট, তারপর প্রায়দ্বীপীয় করব, হয়ে যাবে। এই ইম্পর্টেন্ট একদম নদী, পারলে নোট ডাউন করে নেন, না হলে হেডফোনে শুনে নেবেন, ওকে। আর এরপরে আরেকটা নদী আছে যেটা ঝিলাম, ওকে। এই যে ঝিলাম নদী নাই, এটা হচ্ছে ঝিলাম নদী, রাইট। JHE, ঝিলাম করে দিলাম আমি। তো ঝিলাম নদী একমাত্র এমন একটি নদী আছে, ঝিলাম নদী, যেটা সমতল ভূমিতে প্রবাহিত হয়। ঝিলাম নদী এমনই একটা নদী আছে যেটা সমতল ভূমিতে প্রবাহিত হয়। যদি বলে যে সিন্ধু নদীর যে 5টা নদী আছে, যাকে পঞ্চনদী বলা হয়, তার মধ্যে ব্যাস নদী তো ভারতেই থাকে, যেটা কাপুরতলার হারিকা নামক স্থানে মিলিত হয়ে স্যাটেলাইটের সাথে মিলিত হয়ে স্যাটেলাইট আবার সিন্ধুর সাথে মিলিত অ্যারবেন্সিয়ে পড়েছে। তো ওই রকমই যেটা ঝিলাম নদী আছে, তো ঝিলাম নদী মানে সিন্ধু নদীর এমন কোন নদী আছে যেটা সমতল ভূমিতে প্রবাহিত হয়? এমন একটি নদী আছে, সেটা ঝিলাম নদী প্রবাহিত হয়, ওকে। ঝিলাম নদী কোত্থেকে আছে? শ্রীনগর থেকে আসে, রাইট। শ্রীনগর থেকে, মনে রাখবেন, ঝিলাম নদী কোত্থেকে আছে? শ্রীনগর থেকে, এই যে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে, রাইট, শ্রীনগর থেকে। তাই ঝিলাম নদী শ্রীনগর থেকে প্রবাহিত হয়, দিয়ে পাকিস্তানে চলে যায়, রাইট। তো ঝিলাম নদী একমাত্র সমতল ভূমিতে প্রবাহিত হয়, ওকে। ঝিলাম নদী একমাত্র
লিখে দিলাম একমাত্র সমতল সমতল ভূমিতে প্রবাহিত হয় তো একে কি বলা হয়? একে বলা হয় বিসর্পণ। বিসর্পণ বিসর্পণ মানে কি? সাপের মতো প্রবাহিত হয়। বিসর্পণ মানে কি? সাপের মতো। সাপ কিভাবে প্রবাহিত হয়? সাপ এভাবে যায় না, এইভাবে 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 যায় না সাপ? তো এইভাবে ঝিলাম নদী প্রবাহিত হয় সমতল ভূমিতে। এইভাবে ঝিলাম নদী প্রবাহিত হয়, ঠিক আছে? তা ঝিলাম নদী কিভাবে প্রবাহিত হয়? একমাত্র নদী যেটা আছে সিন্ধু নদীর সহায়ক নদী, সেটা হচ্ছে ঝিলাম নদী, যেটা সমতল ভূমিতে প্রবাহিত হয়। তাকে কি বলা হয়? বিসর্পণ। আর বিসর্পণ মানে কি? সাপের মতো যেটা চলে, সাপের মতো এবড়ো খেবড়ো ভাবে। তো এইভাবে সমতল ভূমিতে ঝিলাম নদী প্রবাহিত হয়। বোঝা গেল? একে বলা হয় বিসর্পণ, রাইট? যেটা সাপের মতো প্রবাহিত হয়। বোঝা গেল? তো ঝিলাম নদী জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে বারামুলা পর্যন্ত, মানে এই যে ঝিলাম নদী যে আছে না, এটা ধরে নেন ঝিলাম নদী, ঠিক আছে? ঝিলাম নদী, এটা ঝিলাম নদী, ঠিক আছে? এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আরো চলে যাচ্ছি আমি। এইভাবে প্রবাহিত হয়, রাইট? তো ঝিলাম নদী যে আছে, এটা ঝিলাম নদী, ঠিক আছে? এটা হচ্ছে ঝিলাম নদী। তো ঝিলাম নদী জম্মু কাশ্মীরে, বললাম না শ্রীনগর থেকে প্রবাহিত হয়, তো জম্মু কাশ্মীরে মানে নৌকা কিভাবে যায়? জম্মু কাশ্মীরে কোত্থেকে ঝিলাম নদীতে কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চালানো যায়? কেন? না হলে ঢালু হয়ে যাবে, নৌকা তখন উল্টে পড়ে যাবে, ডুবে যাবে। কিন্তু যেহেতু সমতল ভূমিতে প্রবাহিত হচ্ছে, তাহলে কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা যায়, নৌকা চলাচল করতে পারে? তাহলে ঝিলাম নদীতে নৌকা চলাচল করতে পারে অনন্তনাগ থেকে বারামুলা পর্যন্ত। তাহলে এটা হবে কি? অনন্তনাগ, অনন্তনাগ। দেখা যাচ্ছে? দেখাই যায় না, এক মিনিট। উপরটা তো পড়িয়ে দিয়েছি, আশা করি উপরটা। এবার এটা দেখে নেন, দাঁড়ান। এক মিনিট। তাহলে এখানে দেখা যাচ্ছিল না, ওই জন্য মিটিয়ে আমি আবার করছি, ঠিক আছে? তো একমাত্র যদি বলে যে সিন্ধু নদীর যে পঞ্চনদী আছে, তার মধ্যে একমাত্র সমতলে কোন নদী সমতলে মানে সমতল ভূমিতে চলে, তাহলে একমাত্র ঝিলাম নদী যেটা আছে, সিন্ধু নদী সহায়ক নদী ঝিলাম, ঝিলাম রিভার, একমাত্র ঝিলাম রিভার সমতল ভূমিতে চলে। ওকে, সমতল ভূমিতে চলে, একে বিসর্পণ বলা হয়। বিসর্পণ বলা হয়। বিসর্পণ মানে কি? সাপের মতো এইভাবে সমতল ভূমি, তো এইভাবে এবেরো খেবেরো ভাবে যায়, ঠিক আছে? এইভাবে যায় না, আবার এইভাবে যায় না, এইভাবে যায় না, তো ঢালু হয়ে যাবে। ঢালু হলে কি যেতে পারবে নৌকা? এখান থেকে যেতে পারবে? নৌকা তো ডুবে যাবে, পারবে না, স্পিডে ডুবে যাবে। তো এইভাবে যায় না। এগুলো সব সিন্ধু নদী এইসব যায় গার্জ দিয়ে, তারপর ব্রহ্মপুত্র যায়। যেমন ব্রহ্মপুত্র এইদিকে যায় ঢালু হয়ে দিহাং গার্জের মাধ্যমে, আর শিবকিলা গিলগিটের পাশে শিবকিলা গার্জের মাধ্যমে সিন্ধু নদী যায়, রাইট? তো একমাত্র ঝিলাম নদী যেটা আছে, এই যে ঝিলাম নদী, রাইট? ঝিলাম নদী শ্রীনগর থেকে বয়ে আসে, ঝিলাম নদী শ্রীনগর থেকে বয়ে আসে, ঠিক আছে? ঝিলাম নদী, এই যে ঝিলাম নদী এখান থেকে শ্রীনগর, এই যে জম্মু কাশ্মীর আছে না, তো এর রাজধানী শ্রীনগর, এই যে বিন্দুগুলো আছে এখানে শ্রীনগর রাজধানী আছে। তো এখান থেকে ঝিলাম নদী উৎপন্ন হয়ে কেটে গেছে, ঝিলাম নদী উৎপন্ন হয়ে আবার সিন্ধু নদীর সাথে মিক্স হয়ে অ্যারাবিয়ান সিতে পড়ে, ঠিক আছে? তো এটা সমতলে চলে, দেখুন সমতলে আছে, এই যে এবড়ো খেবড়ো ভাবে আছে না সমতল, তারপরে ঢালু হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চিন আসতে পারে যে মানে সিন্ধু নদীর যে পঞ্চনদী আছে, পঞ্চনদীর মধ্যে কোন এমন নদী আছে ব্যাসের মতো, যেটা ব্যাস ভারত থেকে, যে কোন নদী এমন আছে যেটা সমতলে চলে?
এবং কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চালা যায় সেই নদীতে, তাহলে একমাত্র শ্রীনগর থেকে ঝিলাম নদী প্রবাহিত হয়, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে। তো একমাত্র ঝিলাম নদী সমতল ভূমিতে চলে, সমতল ভূমিতে প্রবাহিত হয়। ঠিক আছে, একমাত্র ঝিলাম নদী সমতল ভূমিতে প্রবাহিত হয়। কিভাবে হয়? বিসর্পণ টাইপের, মানে সাপের মতো প্রবাহিত হয় এইভাবে। তো এইভাবে যদি প্রবাহিত হয়, তবুও বেশি করে দিয়েছি আমি, দাঁড়ান আর একটু কম হবে, এইভাবে যায় সাপের মতো। ঠিক আছে, সাপ মনে হচ্ছে না? আর এইভাবে গেলে তো ডুবে যাবে নৌকা। তো এখানে একটা কোশ্চেন আছে যে ঝিলাম নদীতে কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চলাচল করা যায়। তাহলে এটা দেখে নেন, এটা হলো অনন্তনাগ, একটা জায়গার নাম আছে অনন্তনাগ, শ্রীনগরের অনন্তনাগ। আর শ্রীনগরের প্রায় বেরিনাগ, অনন্তনাগ, শেষনাগ এগুলো বেশি নাম থাকে। ঠিক আছে, নাগ বুঝলে বুঝে যাবেন জম্মু কাশ্মীরে আছে। ওকে, এটা একটা হালকা ট্রিক দিয়ে দিলাম। যখনই নাগ বুঝবেন তখন বুঝবেন শ্রীনগরে আছে, জম্মু কাশ্মীরে আছে। ওকে, শেষনাগ, বেরিনাগ, অনন্তনাগ বললাম না? তাহলে অনন্তনাগ থেকে নিয়ে বারামুলা পর্যন্ত, তাহলে এটা বারামুলা, রাইট? আর এটা অনন্তনাগ, বারামুলা। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে ঝিলাম যে সমতল ভূমিতে চলে তাকে কি বলা হয়, তাহলে বিসর্পণ বলা হয়। বিসর্পণ মানে কি? সাপের মতো চলা হয়, সমতল ভূমিতে যেহেতু চলে। তো কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চলা হয়? ঝিলাম নদীতে কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চলাচল করা যায়? তাহলে অনন্তনাগ থেকে নিয়ে বারামুলা পর্যন্ত নৌকা চলাচল হয়। এই যে ধরনের নৌকা এটা, ঠিক আছে? ওকে, এটা নৌকা ধরেন। তাহলে এখান থেকে নৌকা চললো, রাইট, দিয়ে এখান পর্যন্ত চলবে। ঠিক আছে, নৌকা অনন্তনাগ থেকে নিয়ে নৌকা এইভাবে যেতে 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 বারামুলা পর্যন্ত নৌকা চলাচল করতে পারবে, তারপরে আর পারবে না। কেন? যে অনন্তনাগের পরে কি হয়, এই যে এখান থেকে অনন্তনাগ, রাইট? এবার অনন্তনাগের পরে কি হবে? অনন্তনাগের পরে ঢালু হয়ে যাবে, এইরকম ঢালু হয়ে যাবে। ঢালু হলে নৌকা তখন যেতে পারবে না, তখন নৌকা কি হবে? ডুবে যাবে। স্পিডে যেহেতু ঢালু আছে, তীব্র ঢাল, সিন্ধু নদী যেমন তীব্র ঢালে ডুবে যাবে, নৌকা ভেঙে যাবে, ভেঙে মুচড়ে যাবে, তাই না? তো ওই রকমই পূর্ব দিকে কি হয়, বারামুলা পর্যন্ত তারপরে আবার তীব্র ঢাল চলে আসে, এখানেও তীব্র ঢাল চলে আসে, রাইট? এখানে তো তীব্র ঢালে নৌকা যেতে পারবে কি? পারবে না। ওই রকম বারামুলাতে তীব্র ঢাল চলে আসে, তো তীব্র ঢাল যেহেতু আছে সেখানে নৌকা চলবে না। তার জন্য যদি বলে যে ঝিলাম নদী কোত্থেকে কোথা পর্যন্ত নৌকা চলাচল করতে পারে, এগুলো খুব ডিপ কোশ্চিন। ওকে, তাহলে অনন্তনাগ থেকে নিয়ে বারামুলা পর্যন্ত ঝিলাম নদীর ওপর নৌকা চলাচল হয়। কোথায় কোথায়? অনন্তনাগ থেকে নিয়ে বারামুলা পর্যন্ত। আন্ডারস্টুড ফ্রেন্ডস? একে বিসর্পণ বলা হয়, আর সমতল ভূমিতে চলে। আর তারপরে কিন্তু আর পারবে না, তীব্র হয়ে যাবে, এখানে তীব্র হয়ে যাবে, দিয়ে এই নৌকা একদম মুচড়ে যাবে, ভেঙে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? আর বেশি না, আর একটু আছে। ওকে, এবার কিছু নদীর নাম লিখিয়ে দিই। নদী চ্যাপ্টার খুব কঠিন চ্যাপ্টার, বুঝলেন? ভালোভাবে মনে রাখতে হবে। মনে কি মানচিত্র ভালোভাবে দেখবেন, 2-1 বার ভিডিওটা হয়ে যাবে। আর না দেখলে তো কিছু করার নেই। সামনে বারবার বলছি এসএসসি আসছে, বি রেডি। মানে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। ওকে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এবার দেখুন, কিছু ছোট ছোট নদী আছে, ঠিক আছে? জম্মু কাশ্মীরে কিছু ছোট ছোট নদী আছে যেটা সিন্ধু নদীর বাঁ দিকে মিলিত হয়। ওকে, জম্মু কাশ্মীরে এই যে এবং কাশ্মীরে, জম্মু কাশ্মীরে কিছু ছোট ছোট নদী আছে, ঠিক আছে? ছোট নদী দেয় তো মানচিত্রে দেখা যাবে না, মুখ নদী দেখেছি, তো ছোট নদীও কখনো অপশনে দিয়ে দেয়, যেহেতু আজকাল ডিজিটাল যুগ, খুব কঠিন কোশ্চিন দেয়, আইএসের মতো কোশ্চিন দেয়। ওকে, তো জম্মু কাশ্মীরে কিছু ছোট ছোট নদী আছে, এখানে দেখানো যাবে না, তো আমি এখানে লিখে দিচ্ছি।
সেই ছোট 4টি নদীর নামটা মনে রাখলেই যথেষ্ট। 4টা নদী কি কি? সিন্ধুর বাঁদিকের নদী, ওকে, সিন্ধুর বাঁদিকের নদী, এই যে সিন্ধুর বাঁদিকের নদী, সরি এদিক বাঁদিকের নদী, ছোট ছোট নদী, যেমন এগুলো বাঁদিকের নদী, 5টা পঞ্চনদী, ওইরকমই ছোট ছোট জম্মু কাশ্মীরে 4টা নদী আছে। কি কি? জম্মু অ্যান্ড কাশ্মীরে কয়েকটি ছোট ছোট নদী আছে, তাদের নাম হলো, 1 নম্বর হলো জাস্কার, ওকে, এই যে জাস্কার, এখানে তো করিনি আমি, জাস্কার, ঠিক আছে, জাস্কার রিভার, খুব ছোট নদী এগুলো, জাস্কার রিভার। 2 নম্বর হচ্ছে জাস্কার রিভার হলো, 2 নম্বর হচ্ছে সং রিভার, SWANG, না, সং রিভার, আর করে দিলাম শুধু, ঠিক আছে। তারপরে 3 নম্বর হলো আপনার সিগার রিভার, সিগার নামই শুনেননি নাকি? জাস্কারটা হয়তো শুনেছেন, সিগার রিভার। 4 নম্বর হচ্ছে, এগুলো দিতে পারে, এগুলোই দেয় বেশি, এগুলো তো জানে সবাই, ব্রহ্মপুত্র, জম্মু এইসব তো জানে, ব্রহ্মপুত্র, সিন্ধু এইসব তো সবাই জানে, চেনাব, ব্যাস, এগুলো দিতে পারে, আর এই সবগুলো দিয়ে দিবে উঠিয়ে, সিগার রিভার। তারপরে হচ্ছে আপনার গিলগিট রিভার, ওকে, এই যে এখানে আছে জম্মু কাশ্মীরে, এই যে এটা, ঠিক আছে, আর এখানে গিলগিট রিভার, রাইট, এটা হচ্ছে গিলগিট রিভার, রাইট, আর এখানে দেখুন 3টা রিভার আছে, তো লেখা যাবে না, আমি এখানে লিখে দিলাম। তাহলে জম্মু কাশ্মীরে এই যে জে এবং কে, জম্মু কাশ্মীরে কটি রিভার আছে? ছোট ছোট 4টি রিভার আছে। কি কি? পারলে নোট ডাউন করে নেন, আর না হলে শুনে নেবেন ভালো করে হেডফোনে। তাহলে জম্মু কাশ্মীরে কয়েকটি ছোট ছোট নদী আছে, তাদের নাম হলো, এই নামগুলো মনে রাখতে হবে আপনাকে, একদম মনে রাখতে হবে, ঠিক আছে, তো তার মতো করে মনে রেখে নেন, ঠিক আছে, টিয়ার মতো করে। তো একটা হচ্ছে জাস্কার রিভার, ট্রান্স হিমালয়ের জাস্কার যেটা আছে, রাইট, একটা হচ্ছে জাস্কার রিভার। 2 নম্বর হচ্ছে সং রিভার, আমি এমনিও বলে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে সিগার রিভার, 4 নম্বর হচ্ছে গিলগিট রিভার, এই যে গিলগিট রিভার, 4 নম্বর হচ্ছে গিলগিট রিভার। তো আবার বলে দিচ্ছি, যদি হেডফোনে শোনেন তাহলে মনে হয়ে যাবে। তাহলে জম্মু কাশ্মীরে কয়েকটি ছোট ছোট নদী আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, সেই 4টি নদীর নাম মনে রাখলে যথেষ্ট। সেই নদী 4টির নাম হলো জাস্কার রিভার, তারপরে হচ্ছে সং রিভার, তারপরে হচ্ছে সিগার রিভার, তারপর হচ্ছে গিলগিট রিভার। কমপ্লিট? আশা করি বলবেন না, হেডফোনে শুনলে বেটার হবে, এমনি মুখস্থ বিদ্যা থাকে না। তাহলে জাস্কার রিভার হলো, তারপরে সং রিভার হলো, তারপরে গিলগিট রিভার হলো, রাইট, তারপর আরেকটা ছুটে গেল, তারপরে কি? সিগার রিভার, জাস্কার রিভার, সং রিভার, সিগার রিভার, গিলগিট রিভার। আমি আবার বলছি যেন মনে একদম মেমোরিতে ঢুকে যায়। জম্মু কাশ্মীরে কয়েকটি ছোট ছোট নদী আছে, সেই ছোট নদী ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশনে থাকতে পারে। কি কি? সেই ছোট 4টি নদীর নাম মনে রাখলেই যথেষ্ট। যেহেতু হিমালয়ের সিন্ধু তন্ত্র সম্বন্ধে পড়াচ্ছি, কালকে তখন এই প্রায়দ্বীপের নদী সম্বন্ধে পড়াবো, ওকে। তো হিমালয়ের সেই ছোট ছোট 4টি নদীর নাম হলো জাস্কার রিভার মানে জাস্কার নদী, সং নদী, সিগার নদী, গিলগিট নদী। জাস্কার নদী, সং নদী, সিগার নদী, গিলগিট নদী। কমপ্লিট? এবার দেখুন, সিন্ধু নদীর পাশে, এই যে সিন্ধু নদীর ডান দিকে মিলিত হয় কয়েকটি নদী, আবার ওই 4টা। তা সিন্ধু নদীর ডান দিকে 4টা নদী মিলিত হয়। এবার ডান দিকে বলেছে, সিন্ধু নদীর ডান দিকে আবার 4টা নদী মিলিত হয়েছে, ছোট ছোট নদী, ওগুলো এখানে ম্যাপে দেখা যাবে না, অ্যাটলাসেও খুব মুশকিল দেখা, খুব ছোট, একদম খুব ছোট। যেমন এখানে সিয়ক নদী আছে না, এই যে ট্রান্স হিমালয়, আর একটা দাগ টানলে সিয়ক নদী এটা দিয়ে গেছে, ছোট নদী। সিয়ক নদী হচ্ছে সিন্ধু নদীর শাখা নদী, সিয়ক নদী। তো শাখা মানে কি? ছোট নদী।
তো ওই রকমই। তাহলে সিন্ধু নদী যদি বলে সিন্ধু নদীর ডান দিকে 4টা নদীর নাম বলুন, তো তার মধ্যে একটা দিবে, 3টা আলাদা দিয়ে দিবে অপশনে, ওই জন্য 4টা করে লিখেছি, ঠিক আছে। তো সিন্ধু নদীর ডান দিকের 4টা নদীর নাম কি ছোট ছোট? তো সিন্ধু নদীর ডান দিকের ছোট ছোট 4টি নদীর নাম হলো, 1 নম্বর শিওক নদী বা রিভার দিয়ে দিলাম, ঠিক আছে, শিওক রিভার। 2 নম্বর হচ্ছে আপনার কাবুল রিভার। কাবুল, এই যে আফগানিস্তান রাজধানী কাবুল, ওই হিসেবে কাবুল রিভার নাম দিয়েছে, কাবুল রিভার, যেহেতু ডান দিকে, সিন্ধু নদীর ডান দিকে ছোট ছোট নদী, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কুররাম রিভার, কুররাম রিভার। 4 নম্বর হচ্ছে গোমাল রিভার। ওকে, তো এই জম্মু কাশ্মীরের 4টা নদী আর সিন্ধু নদীর এই 4টা নদী মনে রাখতে হবে আপনাদের। ওকে, তো আমি আবার ভালোভাবে বলে দিচ্ছি। তাহলে সিন্ধু নদীর ডান দিকে, এবার ডান দিকে, বাঁ দিকে না, ডান দিকে, সিন্ধু নদীর ডান দিকে আছে, বাঁ দিকে না, ভারতে না। ভারতে তো ব্যাস এইসব চিনাব এইসব আছে, কিন্তু ডান দিকে। ওকে, তাহলে সিন্ধু নদীর ডান দিকে যদি বলে সিন্ধু নদীর ডান দিকে 4টি নদী আছে, তার মধ্যে একটি নদীর নাম বলুন, 3টা আলাদা দিয়ে দিল, ওই জন্য 4টা দিয়ে দিচ্ছি আমি অপশানে, ঠিক আছে। এই 4টা মনে রাখলে যথেষ্ট, দিলে এখান থেকেই দিবে। আর আগের 4টা মনে রাখবেন, এই শ্রীনগরের, জম্মু কাশ্মীরের, আর এটা মনে রাখবেন। ওকে, তাহলে সিন্ধু নদীর ডান দিকে ছোট ছোট 4টি নদীর নাম হলো, 1 নম্বর শিওক রিভার, যেটা সিন্ধু নদীর সহায়ক নদী, সিন্ধু নদীর শাখা নদী, ব্রাঞ্চ, এটা সিন্ধু নদীর ব্রাঞ্চ। তাহলে শিওক নদী, তারপর হচ্ছে কাবুল নদী, সিন্ধু নদীর ডান দিকের, এগুলো সব কিন্তু ডান দিকের নদী, সিন্ধু নদীর ডান দিকে, আর বাঁ দিকে তো এতক্ষণ বুঝালাম, সিন্ধু নদীর ডান দিকে এগুলো, আর আগের যেটা 4টা সিন্ধু নদীর বাঁ দিকে। ওকে, তাহলে শিওক নদী, তারপরে কাবুল নদী, তারপরে কুররাম নদী, তারপরে গোমাল নদী। এগুলো এত ছোট নদী যে দেখানো যাবে না মানচিত্রে। ওকে, অ্যাটলাসে হয়তো দেখে নেবেন ভালো করে খুঁজে, তো যেটি করালাম যথেষ্ট। তাহলে যদি বলে সিন্ধু নদীর ডান দিকের ছোট ছোট 4টি নদী আছে, তার মধ্যে একটি নদী খুঁজে বার করুন। এবার এখানে দিয়ে দিল যে চেনাব নদী, ব্যাস নদী, ঝিলাম নদী, আর একটা দিয়ে দিল শিওক নদী। তাহলে কোনটা রাইট হবে? শিওক নদীটা তখন গোল করে দিলেন, এটা রাইট, যে সিন্ধু নদীর ডান দিকে শিওক নদীই আছে, ছোট নদী, রাইট। তো ওই জন্য 4টা অপশানে দিয়ে দিলাম। ওকে, এবার 3টা দিয়ে দিল এখানে, এবার একটা ভুল দিয়ে দিল, ঠিক আছে। শিওক নদী দিয়ে দিল, কাবিল নদী দিয়ে দিল, কুররাম নদী দিয়ে দিল, আর এখানে দিয়ে দিল ব্যাস নদী। যে এর মধ্যে কোনটা সিন্ধু নদীর ডান দিকে নদী নয়? তাহলে ব্যাস নদী নয়, ব্যাস নদী হচ্ছে বাম দিকের নদী, রাইট। তখন এখানে গোল দিয়ে দিলেন ব্যাস নদীতে। এইরকম অপশানে থাকে পরীক্ষায়। ওকে, তাহলে সিন্ধু নদীর ডান দিকের ছোট ছোট 4টি নদীর নাম কি? শিওক নদী, আমি আবার ভালো করে বলছি, শিওক নদী যেটা সিন্ধুর সহায়ক নদী, শিওক নদী, কাবুল নদী, কুররাম নদী, গোমাল নদী। আবার বলছি, সিন্ধু নদীর ডান দিকের ছোট ছোট 4টি নদীর নাম হলো শিওক নদী, কাবুল নদী, কুররাম নদী, গোমাল নদী। কমপ্লিট, আর বেশি কিছু নয়। আর একটা ট্রিটি সম্বন্ধে বলবো, বাস, কমপ্লিট। পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে হেডফোনে শুনলে বেশি বেটার আমি মনে করি। শুনে যতটা মনে থাকে, যেমন ফিল্ম যদি দেখেন, তো ফিল্ম দেখলে কি হয়, মনে থেকে যায়। যেমন খুব KGF 2 চলছে এখন, RRR চলছে, পুষ্পা চলছে, এইসব দেখে তো মনে থেকে যায়। ওই রকমই যদি এটাও একটা ফিল্ম চলছে ধরে নেন, তো ফিল্মটা যদি দেখে নেন তো বেশি মনে থাকবে। আর মুখস্থ বিদ্যা মনে থাকে না, বুঝলেন। ওই 2-3 দিন থাকবে, তারপর আবার ভুলে যাবেন, আবার রিভাইজ মারুন, বহুত কষ্ট আছে। ওই জন্য মানচিত্রের সাথে যেভাবে বললাম এইভাবে
এটা ধরে নিন যে একটা বই চলছে, ফিল্ম চলছে, এই ফিল্মটা ভালো করে দেখে নেবেন, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবার দেখুন, এবার কি হয়েছিল, ভারতের সাথে পাকিস্তানের একটা সন্ধি হয়েছিল কত সালে, 1960 সালে একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি মানে সন্ধি। তাহলে 1960 সালে একটা জল সন্ধি হয়েছিল কত সালে, ভারতের সাথে পাকিস্তানের মানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের আমি এমনি করে দিলাম, পাকিস্তানের, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে 1960 সালে, মনে রাখবেন 1960 সালে একটি জল সন্ধি হয়েছিল, জল ট্রিটি বা সন্ধি, ট্রিটি লিখে দিলাম আমি, ঠিক আছে, ট্রিটি মানেই সন্ধি, ট্রিটি হয়েছিল, সেখানে বলা হয়েছিল, এই ট্রিটিতে বলা হয়েছিল, তাহলে যদি বলে ভারতের সাথে পাকিস্তানের সিন্ধু জল সন্ধি কত সালে হয়েছিল, তাহলে 1960 সালে হয়েছিল। তো সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল সিন্ধু নদীর পশ্চিম দিকের নদীর জল, এই যে সিন্ধু নদী আছে না, সিন্ধু নদীর পশ্চিম দিকের যে নদীর জল, ঠিক আছে, পশ্চিম দিকের যে নদীর জল আছে, সেই নদীর জল 80% ব্যবহার কে করবে, পাকিস্তান। সিন্ধু নদীর জল 80% পাকিস্তান ব্যবহার করবে, ওকে, এবং 20% ভারত ব্যবহার করবে। তাহলে সিন্ধু নদীর জল পাকিস্তান ব্যবহার করবে কত, ব্যবহার করবে 80%, এবং ইন্ডিয়া ব্যবহার করবে 20% মাত্র, ঠিক আছে। তাহলে সিন্ধু নদীর পশ্চিম দিকের জল পাকিস্তান ব্যবহার করবে কত পার্সেন্ট, 80%, এবং ইন্ডিয়া ব্যবহার করবে কত, 20%। এটাতে একটা বিবাদ লেগে আছে, ঠিক আছে, এই ট্রিটিতে বলা হয়েছিল। তো এইভাবেই চলছে। তাহলে সিন্ধু নদীর পশ্চিম দিকের যে জলটা আছে সেটা ব্যবহার করবে পাকিস্তান কত, 80%, এবং ইন্ডিয়া করবে 20%, রাইট। তারপরে আবার কি হলো, ভারত এবং পূর্বের নদীর জল, সিন্ধুর পূর্বের নদীর জল মানে সিন্ধুর পশ্চিম দিকের, এই যে সিন্ধুর পশ্চিম দিকের নাই, পশ্চিম দিকের জল 80% ব্যবহার করবেন, সিন্ধুর পশ্চিম দিকের, মানে এটা তো সিন্ধু নদী, চড়া অনেক, এখন নেই, ছোট লাগছে কিন্তু চড়া অনেক। তো সিন্ধুর এই দিকের জলটা, পশ্চিম দিকের জলটা মানে ডান দিকের জলটা ব্যবহার করবে কত, পাকিস্তান ব্যবহার করবে 80%, এবং ভারত করবে 20%। আর সিন্ধু নদীর পূর্বের দিকে ভারত ব্যবহার করবে কত, সিন্ধুর নদীর পূর্বের দিকের জল ইন্ডিয়া ব্যবহার করবে 80%, এবং পাকিস্তান করবে 20%। বুঝা গেল কিছু? মনে দেখা যাচ্ছে না তো, আমি বলে দিচ্ছি মুখে, ঠিক আছে। বোর্ড ছোট, কিছু করা নেই ফ্রেন্ডস, তার জন্য সরি, বোর্ড কেনার এখন উপযুক্ত হয়নি আমি, হ্যাঁ। তো শুনুন, তো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী নিয়ে একটা বিবাদ হয়েছিল, বিবাদ এখনো চলছে, কিন্তু সেটা সলভ হয়ে গেছে। তো সিন্ধু নদী নিয়ে, সিন্ধুর জলের সাথে ভারতের একটা সমঝোতা হয়েছিল, সমঝোতা বলতে একটা ট্রিটি হয়েছিল কত সালে, 1960 সালে, 1960তে একটা ওয়াটার ট্রিটি হয়েছিল, জল ট্রিটি হয়েছিল, জল সন্ধি হয়েছিল, সিন্ধু নদীর জল নিয়ে জল সন্ধি হয়েছিল 1960 সালে, ওকে। তো 1960 সালে বলা হয়েছিল যে সিন্ধু নদীর বাম দিকের মানে পশ্চিম দিকের জল পাকিস্তান 80% ব্যবহার করবে, পশ্চিম দিকের জল মানে
ডান দিকের জল ব্যবহার করবে পাকিস্তান 80% এবং পূর্বের জল ব্যবহার করবে 20%। সরি, পূর্বে বলছি, ডান দিকে 80% ব্যবহার করবে পাকিস্তান, সিন্ধু নদীর জল 80% ব্যবহার করবে পাকিস্তান পশ্চিম দিকের জল, এবং ভারত করবে পশ্চিম দিকের জল মাত্র 20%। ওকে, তারপরে এবার ভারত কি ব্যবহার করবে? এক তো 20% মাত্র পাচ্ছে এইদিকে পশ্চিম দিকে। এবার ভারতের দিক থেকে হলো কি, ওখানে বলা হলো যে পাকিস্তান তো 80% করছে এবং আমরা মাত্র 20%, তাহলে আমরা কি করব? তখন ওখানে আর একটা সমঝোতা হলো যে ভারত সিন্ধু নদীর পূর্বের জল ব্যবহার করবে 80%, ভারত সিন্ধু নদীর পূর্বের জল করবে 80% এবং পাকিস্তান করবে 20%। ওকে, তাহলে পাকিস্তান পশ্চিম দিকের জল ব্যবহার করবে 80% এবং ভারত করবে 20%, আর সিন্ধু নদীর জল পূর্বের দিকের সিন্ধু নদীর পূর্বের জল ব্যবহার করবে, পূর্ব দিকের জল ব্যবহার করবে ভারত 80% এবং পাকিস্তান করবে 20%। এটাই হয়েছিল একটা সন্ধি। কত সালে? 1960 সালে। একে বলা হয় সিন্ধু নদীর জল সন্ধি। বোঝা গেল ফ্রেন্ডস? তো এর থেকে আর বেশি কিছু নাই, অনেক কিছু বোঝালাম, ভিডিও বোধহয় লং হয়ে গেল অনেক। যাক ফ্রেন্ড, তো ভিডিওটি কেমন লাগলো? যদি সত্যিকারে ভালো লেগে থাকে তো এরপরে নদী চ্যাপ্টার এখনো শেষ হয়নি। এরপরে প্রায়দ্বীপীয় নদী আছে, অনেক আছে, মহানদী আছে, গোদাবরী আছে, কাবেরী আছে, অনেক কিছু আছে। নদী পুরো শেষ করব, তারপরে খনিজ সম্পদ এইসব পড়বো, মানে পুরো ডিটেলস এসএসসি পড়বো একদম। এসএসসি সামনে আসছে, তো এসএসসিতে আমি বেশি ফোকাস করবো, কেন আমিও বসবো এসএসসিতে, ঠিক আছে? তো আমিও যেহেতু পড়াবো, তো আমি তো যেমন তেমন পড়াবো না। ওকে, তো ওই জন্য বলছি আপনারা লেগে পড়ুন এবং কাইন্ডলি প্রতিক্রিয়া দেখান। আর যদি সত্যিকারে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত পারেন শেয়ার করুন এবং কম করে সাবস্ক্রাইবটা করে রাখুন এসএসসি অবধি। ওকে, তারপরে যেটা করতে পারেন এসএসসি অবধি করলে আপনাদেরই ভালো। আমি শুধু জিওগ্রাফি স্টুডেন্টদের বলছি, আর যারা এমনি প্রিপারেশন করছে ব্যাংকিং বা আইএস ডব্লিউবিসিএস তারা পড়তে পারে, কোনো ব্যাপার না, রেলওয়ে এইসব। কিন্তু এসএসসির জন্য মাস্ট বি, এসএসসির জন্য স্কুল সার্ভিস কমিশনের জন্য আমি বলছি এখন সিলেবাস চেঞ্জ করে দিয়েছে, মানচিত্রের মাধ্যমে জিওগ্রাফি পড়ুন, দেখবেন একদম পাস 100। ওকে, আর আমিও এই মানচিত্রের মাধ্যমেই পরীক্ষা দেব, আমি কোনো বই পড়বো না, এখান থেকে হয়ে যাবে আমার। ওকে, আর শুধু ফার্স্ট পেপারটা একটু দেখতে হবে। ফার্স্ট পেপার বলতে কি, রিজনিং ফিজনিং এইসব আছে, ওই সেট এবং নেটের মতো পরীক্ষা হবে, সেট এবং নেটের মতো, ওই লেকচারার হওয়ার মতো পরীক্ষা হবে। ওকে, আশা করি দেখে নিয়েছেন সবাই। তো ভিডিওটি কেমন লাগলো ফ্রেন্ড? যদি সত্যিকারে ভালো লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, তো অবশ্যই আমি আজ থেকে এসএসসির জন্য বেশি বেশি করে মানে ডিপলি পড়াচ্ছি, ঠিক আছে? নতুন সিলেবাস, ওই জন্য বেশি ডিপলি পড়াচ্ছি। তো কথা হলো, যদি সত্যিকারে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যত পারেন শেয়ার করুন জিওগ্রাফি স্টুডেন্টদের এবং আরও যারা স্টুডেন্ট আছে। আর সামনের জন্য রেডি হন, এসএসসি সামনে আসছে। আর কাইন্ডলি মোটিভেট করুন আমাকে সাবস্ক্রাইব করে, লাল বাটনে সাবস্ক্রাইবটা করুন এবং আমাকে যত পারেন মোটিভেট করুন, আরও যেন আমি ডিপলি পড়াতে পারি। আর যদি আমার কথা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মানে মানচিত্রের ব্যাপার আছে, মানচিত্রে ভুল হতেই পারে, হয়তো হিমাচল প্রদেশ এখানে হতো, এখানে করে দিয়েছি। তো মানচিত্র বুঝতেই পারছেন, অঙ্কন করতে অনেক টাইম লাগে, এত অঙ্কন করো, আবার ডিটেলস বোঝাতে হচ্ছে, বুঝতে পারছেন। এটা অনেক লং ভিডিও হলো, 1 ঘন্টা 21 মিনিট। তো 1 ঘন্টা 21 মিনিট বড় ভিডিও না, দেখে নিলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যদি আসে তো বলুন, একটাও ছুটবে না, আর এখান থেকে আসবেই, বুঝতেই পারছেন। তো কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। ওকে, টিল এসএসসি, তারপরে যেটা আপনাদের ইচ্ছে সেটা করবেন। ওকে, আর যারা এমনি ডব্লিউবিসিএস ব্যাংকিং যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তারাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই, আসবেই। জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন আছে। ওকে ফ্রেন্ড, আর পশ্চিমবঙ্গের যেটা জিওগ্রাফি সেটা লাস্টে পড়াবো, পুরো আগে ভারতেরটা শেষ করি, তারপরে লাস্টে পশ্চিমবঙ্গের পড়িয়ে শেষ করে দেবো, একদম পুরো সিলেবাস, এসএসসি সিলেবাস জিওগ্রাফির। ওকে, তো আজকে এইটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকুন।